নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। শুভ সন্ধ্যা বলে শুরু করে ভেবেছিলাম, সত্যি আজকের সন্ধ্যাটা অত্যন্ত শুভ। তার কারণ শেষ পর্যন্ত বদলা নেওয়া গেছে। 26/11 হামলা নিয়ে বহুদিন আগে একটা আলোচনা সভায় প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন, চাইলে বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না। ঠিকই বলেছিলেন প্রণববাবু, কিন্তু বদলা নেওয়া যায়। সেটাই করলো ভারত। পহেলগাঁওয়ের বদলা নিল অপারেশন সিঁদুরে। 25 মিনিট, 24টি হামলা, 9টি টার্গেট। ভারতের নিখুঁত হামলায় গুড়িয়ে গেল পাকিস্তানের বুকে মাথা তোলা জঙ্গি ঘাঁটি। দিনের পর দিন ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালিয়েছে জৈশে মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনগুলো। হাফিজ সঈদ, মৌলানা মাসুদ আজাহারদের জামাই আদরে লালন পালন করেছে পাকিস্তান। জৈশ লস্করের সদর দপ্তর আজ ভোর হওয়ার আগেই ধ্বংস করে দিল ভারতীয় সেনাবাহিনী। আজমাল কাসবের মতো জঙ্গিকে ট্রেনিং দেওয়া হয়েছে যে ঘাঁটিতে, তা এখন ধুলোয় মিশে গিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক হোক বা বালাকোট এয়ার স্ট্রাইক, প্রতিবারই পাক অধিকৃত জম্মু কাশ্মীরে আক্রমণ চালিয়েছে ভারত। এই প্রথম ভারতের মিসাইল হানা দিল পাকিস্তানের অন্দরে, লাহোরের খুব কাছে। প্রশ্ন এখন একটাই, এবার পাকিস্তান কি করবে? সরাসরি যুদ্ধে যাবে? বন্ধু জোগাড়ের মরিয়া চেষ্টা করবে? বাংলাদেশের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করবে? নাকি সেটাই করবে যেটা তারা সব থেকে ভালো করতে পারে, সন্ত্রাস, লুকিয়ে চুরিয়ে আক্রমণ? আজকের সোজা সাপটায় অনেক অতিথি আমার সঙ্গে আছেন, পরেও যোগদান করবেন। এই মুহূর্তে যারা আছেন আমার দুই অতিথি, একজন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, আর একজন অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। এই মুহূর্তে গোটা দেশ খুশিতে মাতোয়ারা। গোটা দেশে বিভিন্ন জায়গায় অকাল দীপাবলি পালন করা হচ্ছে। লোকজন বিভিন্ন জায়গায় ঢাক ঢোল বাজাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর পাশে গোটা দেশ, যেভাবে ভারতীয় সেনা, এয়ারফোর্স, নৌবাহিনী একসঙ্গে কোঅর্ডিনেট করে আক্রমণ হানিয়েছে, আক্রমণ হেনেছে, তাতে গোটা দেশের জনগণ উল্লাসে মাতোয়ারা। সমস্ত রাজনৈতিক দলগুলো সাপোর্ট জানিয়েছে আজকের এই আক্রমণকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল এক সুরে সরকারের পাশে দাঁড়িয়েছে এবং জানিয়েছে যে তারা এই প্রচেষ্টায়, সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত এবং তারা সরকারের পাশে আছে, তারা দেশের পাশে আছে। এই অবস্থায় একটা আশঙ্কা যে থাকছে না তা নয়, তার কারণ পাকিস্তান কি চুপ করে বসে থাকবে? লস্কর-ই তৈবা, জৈশে মোহাম্মদের মতো সংগঠনগুলো তারা কি একদম এত বড় আক্রমণ তার বদলা কোনোভাবেই নেওয়ার চেষ্টা করবে না? কি করবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন। প্রথমে আসবো সুমনের কাছে। সুমন, কি মনে হচ্ছে আজকের যে অপারেশন সিঁদুর, যেটা আরও একটা গোটা ভারতকে এক করে দিয়েছে এবং নামের একটা সার্থকতা, সেটা নিয়ে পরে আসছি আমি। তো এইটা কি করতে পারে পাকিস্তান, কি মনে হয় পলিটিক্যাল দিক থেকে, রাজনৈতিক দিক থেকে? কারণ আমরা জানি যে পাকিস্তানে সরকার বড় নয়, ওখানে সেনাবাহিনী বড়, ওখানে ISI বড়। সুতরাং পাকিস্তান সরকার, শাহবাজ শরীফের সরকারের পক্ষে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া মুশকিল আছে। সুমন, দেখ, তিনটে প্রশ্ন আছে, মানে তিনটে বড় আজকের ঘটনার তাৎপর্য আছে। এক হচ্ছে যে 1971-এর পর এই প্রথমবার ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে আক্রমণ হয়। আমরা কিন্তু কোনো পাক অধিকৃত কাশ্মীরে আক্রমণ হানিনি। 1971-এর পর আর কখনো আমরা পাকিস্তানের মূল ভূখণ্ডে আক্রমণ হানিনি। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, যেখানে আক্রমণ হানা হয়েছে, যে দুটো ঘাঁটির কথা তুই বললি, ভাওয়ালপুর এবং মুরিদকে,
অর্থাৎ জয়েশ এবং লস্করে তৈবার ঘাঁটি, সে দুটোই লাহোর থেকে অল্প দূরে, একদম পাঞ্জাব, 40-50 কিলোমিটার মধ্যে। হ্যাঁ, মানে বেসিক্যালি পাকিস্তানের পাঞ্জাব। আমরা যারা পাকিস্তানের রাজনীতি ফলো করি তারা জানি যে পাকিস্তানের রাজনীতি বেসিক্যালি পাঞ্জাব কেন্দ্রিক। পাঞ্জাবের লোকরাই সেখানে গিয়ে পলিটিক্সকে কন্ট্রোল করে, শরীফের ফ্যামিলিরা। পাঞ্জাবি মানে পাকিস্তানি পাঞ্জাবিরাই আর্মিকে কন্ট্রোল করে, পাকিস্তানি পাঞ্জাবিরাই আবার আইএসআই এর সদর দফতরেও বসে। আজকের ঘটনার পরে পাকিস্তানের পাঞ্জাবের চিফ মিনিস্টার মানে নওয়াজ শরীফের কন্যা মারিয়াম শরীফের বিবৃতি আমি দেখছিলাম। তিনি প্রত্যাঘাতের কথা বলেছেন, কিন্তু তার বিবৃতি দেখলে বোঝা যাবে যে কতটা অন্তরাত্মা কেঁপে গিয়েছে। সব স্কুল বন্ধ, সব এয়ারপোর্ট বন্ধ, পাকিস্তানের পাঞ্জাব একদম, জীবনে তারা কোনোদিন ভাবেনি যে 1971-এর পরে যে পাঞ্জাবে ভারত আঘাত করতে পারে। পয়েন্ট নাম্বার 3, পেহেলগাঁও অ্যাটাকের যেটা সবচেয়ে খারাপ দিক ছিল যে তারপরে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করা হয়েছিল। আজকে ইন্ডিয়ান আর্মির প্রেস কনফারেন্সটা ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট, যেখানে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তার একপাশে কর্নেল সোফিয়া কুরেশি, অন্যদিকে উইং কমান্ডার ভূমিকা সিংকে নিয়ে করেছেন। অর্থাৎ ভারতবর্ষে যে রাম আর রহিমকে আলাদা করা যাবে না, তারা যে একসঙ্গে পাকিস্তানকে শিক্ষা দিতে তৎপর, সেটা সেই মেসেজটা পলিটিক্যাল মেসেজটা ক্লিয়ার। একই সঙ্গে সুমন যেটা বললি সেটা আমার মনে হয় যে আমি একটু দ্বিমত পোষণ করছি, কারণ আমার মনে হচ্ছে 1971-এর যে যুদ্ধে পাকিস্তানের মূল ভূখণ্ডে আঘাত করেছিল ভারত, সেটা কিন্তু বাংলাদেশে করেছিল, সেটা কিন্তু পাকিস্তানের লাহোর বা করাচি বা ইসলামাবাদে সম্ভবত করেনি। না, আমরা ট্যাঙ্ক ঢুকিয়েছিলাম, মানে ট্যাঙ্ক মুভমেন্ট ছিল, কিন্তু কিন্তু এরকম তখনকার দিনে তো মিসাইল অ্যাটাক হতো না, কিন্তু ওই ব্যাটেলেও আমরা রাজস্থান পাঞ্জাবে অ্যাক্টিভ ছিলাম। 65 আমার মনে হচ্ছে 65-তে সরাসরি সেই অর্থে 65-তে তো আমরা ঢুকে গিয়ে অনেক দূর দখলই করে নিয়েছিলাম। অনেক বাবু, আজকের এই আক্রমণ নিয়ে আপনি কি বলবেন? প্রথম কথা, একজন ভারতবাসী হিসেবে আমি খুশি এই কারণে যে বর্বরচিত হামলা হয়েছিল নিরীহ পর্যটকদের ওপরে, তাদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছিল এবং একটা বার্তা দেওয়া হয়েছিল, যেটা সুমনবাবু খুব যথার্থ বললেন, যে একটা বিভেদের সৃষ্টি করার চেষ্টা হয়েছিল ভারতের ভেতরে, কেননা তাদের ধর্ম পরিচয় জেনে তাদেরকে হত্যা করা হয়েছিল। এবং সারা দেশের একটা সেন্টিমেন্ট ছিল, সারা দেশের প্রত্যাশা ছিল যে একটা প্রত্যাঘাত হবে। সে প্রত্যাঘাত হয়েছে এবং প্রত্যাঘাত আমরা এখন অবধি যা খবর পাচ্ছি, সে প্রত্যাঘাত বেশ জোরালোভাবেই হয়েছে এবং সেই প্রত্যাঘাতের ফলে পাকিস্তানের ভেতরে অনেক সমস্যা হয়েছে এবং প্রত্যাঘাতটা কিন্তু খুব মেজার্ড আমি বলবো, কেননা এরকম প্রত্যাঘাত কোনো সিভিলিয়ান ইনস্টলেশনে অ্যাটাক হয়নি, কোনো মিলিটারি ইনস্টলেশনে অ্যাটাক হয়নি। প্রত্যাঘাতটা ভীষণ মেজার্ড এবং শুধু জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম প্রত্যাঘাত আজকের দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেননা পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ ভারতকে চিরকাল উদ্বিগ্ন করে রেখেছে। পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ ভারতকে চিরকাল ব্যতিব্যস্ত রেখেছে। ফলে এই জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া খুব দরকার ছিল, যাতে পাকিস্তান এই সন্ত্রাসে মদত দেওয়ার আগে আরও কয়েকবার ভাবে। ফলে আপামর ভারতবাসীর মতো আমিও খুশি। আপনি যা তথ্য বললেন ঠিক বললেন, আপনাকে সাপোর্ট করে আমি কয়েকটা তথ্য দিচ্ছি। 2019 সালে কাশ্মীরে 46টি হামলার ঘটনা ঘটেছিল, 2020 সালে 37টি হত্যার ঘটনা ঘটেছিল, 2021-এ 35টি হত্যার ঘটনা ঘটেছিল, 2022-এ 30টি, 2023-এ 14টি, 2024-এ 16টি এবং 2025-এ এবারে 26 জনের হত্যার ঘটনা ঘটেছে নিরীহ মানুষের। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল রাজীব শ্রীবাস্তব। রাজীববাবু, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। 1971-এর পর এই প্রথম সরাসরি পাকিস্তানের মাটিতে হামলা চালালো ভারত, কতটা গুরুত্বপূর্ণ এই প্রত্যাঘাত? ওকে, নমস্কার, খুব ভালো প্রশ্ন আপনি করেছেন। এটা তো আমরা একটা রেকর্ড বানিয়েছি 2011 সনে আবোটাবাদে এই ওসামা বিন লাদেনকে মারার জন্যে আমেরিকার দুটো হেলিকপ্টার পাঠিয়েছিল, একটা ওখানে নষ্ট হলো। ওর থেকে বড় অপারেশন এটা হয়েছে। হয়তো আপনারা ভিজুয়াল দেখছেন,
একটা টেলিভিশন ক্যামেরা আর টেলিভিশন স্ক্রিনে যেটা দেখছে ওটা ভালোভাবে আপনার ওই পরিস্থিতিটা কি রকম হয়েছে ওটা আমরা বুঝতে পারছি না। আমি একটু বলে দিই, বলুন। আপনি দেখুন, একদিকে মুজাফরাবাদ আছে, যেখানে দুটো ঘাঁটি নষ্ট হলো, যেটা হিজবুল মুজাহিদিনের, আর অন্যদিকে ভাওয়ালপুর আছে। এই যে পিওকে, পাক অকুপাইড জম্মু এন্ড কাশ্মীর এন্ড পাঞ্জাব অফ দ্য পাকিস্তান, এর মধ্যে ল্যাটারাল ডিস্টেন্স জানেন কত আছে? 600 কিলোমিটার। কনকারেন্টলি, সাইমালটেনিয়াসলি, একসঙ্গে এই যে 9টা জায়গা মিসাইল মারা, কোঅর্ডিনেটেড কি প্যাকেজ আছে, কি ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে, কি সাইবার ওয়ারফেয়ার আছে, কোথায় সাপ্রেস হলো, কোথায় পাকিস্তানের ফেম আপনার ওদের যে স্টার ফাইটার্স গুলো কোথায়, ওদের এয়ার ডিফেন্স সিস্টেম গুলো কোথায়, কোথায় ওরা আইএসআই ইন্টেলিজেন্স। ওদের তো মন্ত্রী বলেছিলেন 48 আওয়ার্সে আমরা রেডি আছি। ওদের মিসাইল কোথায়, ওদের নিউক্লিয়ার কোথায়? এই যে এই নিউক্লিয়ার মিসাইল কান্ট্রি, এরকম কন্ডিশন। হ্যাঁ, আমার মনে হয় এটা আপনাকে যদি বুঝতে গেলে আপনাকে দেখতে হবে কি লেটারাল ডিস্টেন্সের মধ্যে আমাদের 9 জায়গায় যেটা স্ট্রাইক হয়েছে, 20 থেকে বেশি লোক ওখানে যে অ্যাড্রেস হয়েছে, ওটা যদি আপনি বুঝতে পারেন তাহলে একটা পয়েন্ট এটা হলো। দ্বিতীয়, এখন পর্যন্ত যেটা বগি পাকিস্তান চালাচ্ছিল যে ওটা একটা নিউক্লিয়ার স্টেট আছে, আর কিছু করলে আমরা নিউক্লিয়ার করে দেব, আর এই বগি নিয়ে ও যতগুলো ইসলামিক স্টেট ছিল ওকে ধমকি দিচ্ছিল, ওদেরকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। আমাদেরকে তো ধমকি দিচ্ছিল। আমাদের সঙ্গে বাংলাদেশের ভাই আছে, ওদের ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো প্রফেসর ছিলেন, ওরা বলছেন আমরা 2-4টে ওখান থেকে নিউক্লিয়ার এসে আমরা বে অফ বেঙ্গলে লাগাবো। কোথায় আছেন ওরা? দ্যাট ইজ একটা জিনিস, ওটা বগি চলছিল। তাই জন্যে 1999 সালে যখন কারগিল হয়েছিল, আমাদের কাছে অপশন দেওয়া হয়েছিল কি আমরা যদি যাই দুটো নিউক্লিয়ার পাওয়ার স্টেটের মধ্যে একটা লড়াই লেগে যাবে। আজকে তো আমরা ওসব কেয়ার করিনি। নাম্বার 2, নাম্বার 3, আপনি দেখুন পাকিস্তানের সঙ্গে আমাদের 3 রকমের বর্ডার আছে। 3 রকমের বর্ডার। একটা আছে গুজরাট থেকে জম্মু পর্যন্ত, দ্বিতীয় আছে আমাদের কাশ্মীরে, আর তৃতীয় আছে আমাদের সিয়াচিন আছে, ওটা আমরা বলি AGPL, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন। না, পাঞ্জাব আছে, রাজস্থান আছে, ওটা আইবি, ওটা ইন্টারন্যাশনাল বর্ডার স্যার। গুজরাট থেকে নিয়ে কচ্ছ থেকে নিয়ে আপনার জম্মু পর্যন্ত এটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, যেখানে আমাদের কোনো ডিসপিউট বর্ডার আর লাইন অফ কন্ট্রোল আলাদা আছে স্যার। আর AGPL আরো আলাদা আছে। আর তার সঙ্গে একটা চতুর্থ জিনিস আছে, ওটা হলো সাকসম ভ্যালি, যেটা পাকিস্তান চায়নাকে দিয়েছে আমাদের জমি, রাইট, 1965 এর পর। এই যুদ্ধের মধ্যে পাকিস্তান আমার একটা পলিসি করছিল, যেটা 1971-এ ওরা ফর্ডার, মানে জানেন ওরা বলছিল, ইয়াহিয়া খান বললেন, হামিদুর রহমান কমিশন রিপোর্টে আছে, আপনি দেখে নেবেন, আমার কোন ডকুমেন্ট নয়, ওটা পাকিস্তানি ডকুমেন্ট, জাস্টিস আব্দুর রহমান, ওর মধ্যে লেখা আছে, ইয়াহিয়া খান বললেন যে ডিফেন্স অফ দ্য ওয়েস্ট পাকিস্তান লাইজ ইন দ্য ফাইট ইন দ্য ইস্টার্ন পাকিস্তান। তার মানে বাঙালিরা মরবে, আর এখানে পাঞ্জাবি ডমিনেটেড ওয়েস্ট পাকিস্তান, যেটা আজকে পাকিস্তান, ওরা বেঁচে যাবে। সেম জিনিস, সেম প্যাটার্ন পিওকে জন্য ওরা করেছে, পিওকে, পাক অকুপাইড জম্মু এন্ড কাশ্মীর জন্য। আপনাকে ধাপে ধাপে বুঝে দিয়ে, আপনারা তো সাংবাদিক, আপনারা সবাই জিনিস ভালোভাবে খতিয়ে দেখেছেন। আপনারা আপনি দেখবেন এক সপ্তাহ আগে ওরা বললো নীলম ভ্যালিতে কেউ যাবে না, there will be no visitor, there will be no guest, there will no ইয়ে। তারপরে কি বললো ওরা? বললো আমাদের মাদ্রাসাগুলো ক্লোজড বিকজ আমরা ছুটি চাই। এন্ড তৃতীয় ওরা কি করলো? ওরা বললো এমার্জেন্সি লাগিয়ে দিল 3 দিন আগে। পুরো পাকিস্তানে তো ইমার্জেন্সি হয়নি। ওরা কি করছিল? 99-এ যে বগি যেটা ছিল নিউক্লিয়ার, যেটা বগি ছিল কি আমরা লাইন অফ কন্ট্রোলে আমরা যুদ্ধ করব, ওদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছিল। তাহলে একটা পলিটিক্যাল উইল দরকার ছিল। ওই পলিটিক্যাল উইল বলবে let there be nuclear bomb, let there be any international ramification, আমরা ভয় করব না, আমরা ভয় করি না ভারতীয়রা, আমরা মারবো। This is the first time. সুমন, আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে একদম পিওকের বর্ডারে গেছি। আমি নিজে কুপওয়ারা থেকে ট্রাভেল করে বাই রোড টাংদার পেরিয়ে একদম টিটওয়াল অব্দি গেছি, এটা একদম ভারতের শেষ জায়গা। একটি নদী, যে নদীটা দুদেশের বর্ডার বা পিওকে, একটা হচ্ছে ওদিকে টিটওয়াল বলে একটা গ্রাম পাকিস্তানের, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান টিটওয়াল। মাঝখানে একটা সাঁকো রয়েছে, দড়ির সাঁকো, যেটা মহারাজা হরি সিং সময় বানানো হয়েছিল, সেই দড়ির সাঁকোটা রয়েছে। এদেশের আমরা বলি নদীটাকে বলি কিষেনগঙ্গা, ওখানকার লোকেরা বলেন নীলম। তো এই নদীটাই হচ্ছে একটা খরস্রোতা নদী,
প্রায় 20-25 ফুটের চওড়া, কিন্তু কোথাও কোনো মানে কাঁটা তার নেই, কোথাও কোনো বর্ডার নেই, কোথাও কিচ্ছু নেই। ওই জায়গাটা যে মুক্তাঞ্চল, এবং ওই নদীটার ওপারে হচ্ছে মুজাফফরাবাদ, কিছুটা দূরে অ্যাবোটাবাদ, আরও ওদিকে কিছুটা দূরে ইসলামাবাদ। এবং ওখানে একটা অ্যাটাক হয়েছে, ওখানে একটা অ্যাটাক হয়েছে, দুটো অ্যাটাক হয়েছে। এবার তাহলে কি কি হতে পারে, এটা তো আমি ওনার কাছে জানবো যে পাকিস্তান আর্মি কি করতে পারে, আমরা কি করতে পারি। কিন্তু পলিটিক্যাল জায়গা থেকে পাকিস্তানের কাছে যা রয়েছে এই মুহূর্তে, পাকিস্তান সরকার এমনিতেই নড়বড়ে, সেখানে আইএসআইয়ের একটা বড় ভূমিকা আছে, সেখানে পাকিস্তান আর্মির একটা বড় ভূমিকা আছে, আর্মি কন্ট্রোল করে, পাশাপাশি লস্কর-ই তৈবা, জৈশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীগুলো একটা ভূমিকা নেবে। কি করতে পারে পাকিস্তান? যেখান থেকে রাজেশজি শেষ করলেন আমি সেখান থেকে ধরবার চেষ্টা করি, যেটা তুই বলছিলি যে রাজীব শ্রীবাস্তব, হ্যাঁ সরি রাজীবজি যেখানে শেষ করলেন, সেটা হচ্ছে যে আমরা যদি ওপর থেকে ভাওয়ালপুর অবধি 600 কিলোমিটার জুড়ে 24টা কোঅর্ডিনেটের অ্যাটাক করতে পারি, তাহলে ভাওয়ালপুর থেকে 600 কিলোমিটার কোঅর্ডিনেট যদি অ্যাটাক করি তাহলে ওটা ইসলামাবাদে পৌঁছে যাবে। তাহলে যেটা ওনার বক্তব্য, সেটা যদি আমি একটু রাজনৈতিকভাবে বিশ্লেষণ করি, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের সো কল্ড ডিফেন্স সিস্টেম হ্যাজ কোলাপসড, কমপ্লিটলি কোলাপসড। দেখ, পাকিস্তানের তো ইসরায়েলের মতো কোনো আয়রন ডোম নেই যে পাকিস্তান যে কোনো মিসাইলকে আটকে দেবে। পাকিস্তান ইন্ডিয়ান সিস্টেমের সামনে পুরোপুরি কোলাপস করেছে। এবার যেটা তোর মূল বক্তব্য, যে এই প্রথম 1971-এর পরে আমরা পাঞ্জাবে হিট করেছি। সো নওয়াজ শরীফ যেখান থেকে আসেন সেখানে হিট হয়েছে। এবার তোর যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে, বা উনি যেখানে বলছিলেন কার্গিলের আগে অটল বিহারী বাজপেয়ী বাসে করে নওয়াজ শরীফের আমন্ত্রণে লাহোর পর্যন্ত পৌঁছে গেছিলেন। তারপরে পারভেজ মুশারফ আমাদের পিঠে একটা খঞ্জর ঢুকিয়ে দিয়েছিল কার্গিল। গত 25 বছরে পাকিস্তানের রাজনীতিতে তোর যে মানে তোর প্রশ্নের মধ্যে যে উত্তরটা আছে, এস্টাবলিশমেন্ট বা সোকল্ড আর্মির গুরুত্ব আরও বেড়েছে। এখন আর শরীফের অতটা পড়ারও ক্ষমতা নেই। শাহবাজ শরীফ বা মারিয়াম শরীফ জানে যে মানে মুনিরই ওদের ক্ষমতায় বসিয়েছে, মুনিরই ইমরান খানকে জেলে পাঠিয়েছে একদম। সো পাকিস্তানের জন্য আইডিয়াল যেটা, পাকিস্তান প্রক্সি ওয়ার শুরু করবে। সেই প্রক্সি ওয়ারের ফার্স্ট কাঁপনটা বাংলাদেশে লেগেছে। বাংলাদেশের তথাকথিত জামাত ঘনিষ্ঠ সব পার্টি, ইউনুসের ছাত্র সমন্বয়করা, তারা প্রথমে বিবৃতি দিয়ে বলে দিয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কারণ যদি পাকিস্তান যা তার সোকল্ড ডিফেন্স সিস্টেমকে এভাবে আমরা অ্যাটাক করে থাকি, বাংলাদেশ তো ঘুরিয়ে দেওয়া কিছুক্ষণের ব্যাপার। তাহলে চট্টগ্রাম বা অন্য যেসব জায়গায় জামাতের যেগুলো আছে সেগুলো আমাদের ভাঙতে কয়েক মিনিট লাগবে। এবং আরেকটা পয়েন্ট শুধু আমি অ্যাড করবো, নিশ্চয়ই উনিও রাজেশজিও সেটাতে একমত হবেন, যতই ডোনাল্ড ট্রাম্প সেম বলুন, আমি নিশ্চিত যে এটাতে আমরা আমেরিকান ইন্টেলিজেন্স এবং পেয়েছি। ওই যে একেবারে পয়েন্টেড জায়গায় মারা, যে ঠিক ওইখানটাই মারবো, এটা আমাদের কাছে ইন্টেলিজেন্স কোঅর্ডিনেট ছিল। কেউ তো নিন্দাও করেনি, ভারতকে কেউ তো নিন্দাও করেনি। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অবসরপ্রাপ্ত কর্নেল বাবুল চন্দ্র। মিস্টার চন্দ্র, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আমি আপনার কাছে আসছি, আমি অনেকবাবুর কাছে আসবো। অনেকবাবু, আপনি আমাকে বলুন, যেটা বললেন সুমন ভট্টাচার্য, যে আন্তর্জাতিক মহল চায়না দুঃখজনক বলেছে, রাশিয়া, ইসরায়েল এবং আমেরিকা তারা ভারতের পক্ষেই আছে, তুরস্ক শোনা যাচ্ছে পাকিস্তানের পক্ষে থাকতে পারে। ইসলামিক দুনিয়া কি করতে পারে? দেখুন, ইসলামিক দুনিয়া কিন্তু একটা হোমোজিনাস ব্যাপার নয় কোনো কালেই, যে তারা একসাথে কাজ করেছে বা করবে বা করে চলেছে, কোনো কালেই নয়। তাহলে পশ্চিম এশিয়ায় এত সংঘর্ষ হতো না। ইরান ইরাকের আমরা দীর্ঘদিন ধরে যুদ্ধ দেখেছি, পশ্চিম এশিয়ায় আমরা বিভিন্ন যুদ্ধ দেখেছি, এবং প্যালেস্টাইনের পেছনে কিন্তু খুব বেশি ইসলামিক রাষ্ট্র দাঁড়ায়নি কখনোই। তাহলে হয়তো চিত্রটা অন্যরকম হলেও হতে পারত। ফলে ইসলামিক দুনিয়া কিন্তু কোনো হোমোজেনাস এন্টিটি নয়, এবং ইসলামিক ব্রাদারহুড বা এই শব্দগুলো শুধু আমার ধারণা এগুলো ফ্রেজ হিসেবেই রয়ে গেছে, শব্দ হিসেবেই রয়ে গেছে, বা হয়তো কখনো কখনো রিলিজিয়াস কোনো কংগ্রিগেশনে সেটা হতে পারে। কিন্তু এই প্রতিরক্ষার ক্ষেত্রে তুরস্ক, আমি আগের দিনও বলেছি, শোনা যাচ্ছে নাকি পাকিস্তানের দিকে আছে, শোনা যাচ্ছে তুরস্কের কিছু জাতীয় স্বার্থ সেখানে আছে, আমেরিকার ওপর রাগ আছে,
কিছুটা ইসরায়েলের ওপর রাগ আছে, আমেরিকা ভারত এদের কাছাকাছি বলে, এবং পাকিস্তানে তার অনেক অস্ত্র সরবরাহের ব্যাপার আছে, এইসব তার জাতীয় স্বার্থ আছে। কিন্তু আন্তর্জাতিক মহল ভারতের পাশেই আছে। আমি বরাবর বলে আসছি যে কেউ যদি এরকম একটা স্টেটমেন্ট করেন যে না না আলাপ আলোচনা করুন, যুদ্ধ নয়, সেটা কিন্তু ডিপ্লোমেসির একটা প্রাইমারি স্টেটমেন্ট, একেবারে প্রাথমিক স্টেটমেন্ট। ডোন্ট রিড টু মাচ ইনটু দ্যাট। তার মানে যে কেউ নেই আমাদের পাশে, সেটা কিন্তু নয়। ফলে ভারতের পাশে আছে এবং ভারতের কূটনীতির ওপর আমাদের আস্থা আছে। অতীতেও তারা একদম, আপনি ঠিকই বলছেন। মানে একটা কথায় আছে, হাতির দুটো দাঁত, একটা খাওয়ার, একটা দেখানোর। ডিপ্লোমেসিরও দুটো মুখ আছে, একটা দেখানোর এবং একটা ভেতরে আসলে যেটা করতে হয়। কর্নেল বাবুল চন্দ্র, এই যে 25 মিনিটে গোটা অপারেশন, 9টি টার্গেট, 24টি ক্ষেপণাস্ত্র, রাতের অন্ধকারে কিভাবে হলো গোটা অপারেশন, কিভাবে হলো কোঅর্ডিনেশন, আপনার অভিজ্ঞতা? হ্যাঁ, দেখুন, এটার প্রিপারেশন আর প্ল্যানিং এই লাস্ট 14 দিনে হচ্ছিল। সবাই ভাবছে যে কি হচ্ছে, এত ডিলে কেন হচ্ছে। কেন কি একটা অপারেশন করতে হলে সব জায়গাকার ইনপুটস চাই, ইন্টেলিজেন্স চাই, তারপরে তার প্র্যাকটিস করতে হবে যে অ্যাকচুয়াল যে ফায়ার করবে তার এক্সপিরিয়েন্স আর তার নলেজ সবকিছু নিয়ে এই পুরোটা হবে। অ্যান্ড দ্য বেস্ট ম্যান হ্যাজ টু বি পুট দেয়ার। তো সেই জন্য এই টাইমটা নেওয়া হলো। সেই জন্যই প্রাইম মিনিস্টার বলে দিয়েছিল তিনও চিফকে কি আপনারা ডিসাইড করবেন সবকিছু, আমি এর মধ্যে আর আপনাদের পাওয়ার দিয়ে দিচ্ছি, এম্পাওয়ার করে দিচ্ছি, এখন আপনারা করুন। তো ওখান থেকে শুরু হলো যে এক্স্যাক্টলি কবে করা হবে, কখন করা হবে। সেই কখনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন কি যখন সবাই রিল্যাক্স পজিশনে আছে, তখন যদি আমরা একটা স্ট্রাইক করি তাহলে ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটি করা যাবে। আর এই যে প্রিসিশন ইকুইপমেন্ট আমাদের কাছে আছে, আর দুটোই জিনিস, ম্যান বিহাইন্ড দি মেশিন as well as the machine, the equipment আমাদের কাছে বেস্ট। তো সেই জন্য এই প্রিসাইজ 20-25 মিনিটস এর যে টাইম পিরিয়ড, তাতেই সবকিছু অ্যাচিভ করা গেল। আমি আসছি রাজীব শ্রীবাস্তবের কাছে। উরির পর সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার পর বালাকোট স্ট্রাইক, সবই হয়েছিল জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে। কিন্তু এবারের হামলার ব্যাপ্তি আগের থেকে অনেক অনেক আলাদা, অনেক বড়। এবার ভারতীয় ক্ষেপণাস্ত্রের টার্গেট পাকিস্তানের দুটো প্রধান জঙ্গি সংগঠন সদর দপ্তর, জৈশ-এ মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুলের দুটি ঘাঁটিতেও হামলা হয়েছে। এই নিখুঁতভাবে ঠিক জঙ্গি ঘাঁটিগুলোর মধ্যে লক্ষ্য করে মিসাইল অ্যাটাক, এটা কিভাবে সম্ভব হয়? এটা সম্ভব হলো বিকজ আপনার কাছে পলিটিক্যাল উইল আছে, আপনার কাছে রাজনৈতিক ইচ্ছা শক্তি আছে। আপনি কিছুক্ষণ আগে বললেন এই ইসলামিক স্টেট কি করবে। এই 3 দিন আগে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে পাকিস্তানকে এই লস্কর-ই তৈবা নিয়ে কথা বলা হয়েছিল কি তুমি ওদের জন্য কি করলে। আমরা 2008 দেখেছি মুম্বাই ব্লাস্ট, ওখানে এখন তাওয়াসসুর রানা এসছে, আমাদের জেলে ভর্তি আছে। ও তো বলছে আইএসআই সঙ্গে ওদের কি রিলেশন আছে। আমরা ডোজের দিয়েছি কি আইএসআই অফিসার গুলো, কতগুলো লোক 2008-এ এই যে মুম্বাই ব্লাস্ট হয়েছিল যেখানে কাসাব ধরা পড়েছিল, তো তোমরা ওকে আমাদের জুডিশিয়াল সার্ভিসে আনো, জুডিশিয়াল স্ক্রুটিনিতে আনো, আর তারপরে আমাদের তোমাদের সঙ্গে কথা বলবো। এইটা পাকিস্তানকে বারবার আমরা বলছি কি দে আর দ্য উৎস অফ, দে আর দ্য সোর্স অ্যান্ড ফাউন্টেন হেড অফ অল দ্য টেররিজম। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, আপনি আর্মি সম্বন্ধে কথা জানতে চাইছিলেন। পাকিস্তান আর্মি, ওর মধ্যে 4-5টা জিনিস আছে। আগে বলে দিই, মোরাল মানে মানুষের মধ্যে লড়ার কতগুলো আছে, ক্ষমতা আছে, জোশ আছে। জোশ कैसा है? ভেরি হাই স্যার। আপনি দেখলেন অপারেশন বালাকোটে, আপনি দেখলেন হাউ দ্য জোশ, ভেরি নাইস। ওই জোশটা পাকিস্তান আর্মি নেই আজকে। কেন? ওদের লিডারশিপটা বিলকুল খারাপ। এটা মুল্লা যেটা মুনির আসিমকে আপনি আনলেন, ও তো 4 দিন রিটায়ার হওয়ার ছিল যখন ওনাকে চিফ বানানো হলো। ওনার 1 পয়েন্ট, ওনাকে কেন বানানো হলো? বিকজ উনি বুশরা বিবি আগেন্স্টে উনি কারাপশন চাচ্ছেন, ইমরান খান এন্ড বুশরা বিবি। ইয়েস, তাই জন্য একটা পলিটিক্যাল উনি সেটেলমেন্ট, তাই জন্য ওকে বাজওয়া যাওয়ার আগে বললে এই মুল্লাকে বানাও। এই মুল্লা শুধু বলছেন, শুধু হোলি বুক থেকে ওনার লিডারশিপ নেই। লিডারশিপ থাকলে
ওই এরকম পাকিস্তান আর্মি থাকতো না। আমি আপনাকে বহু সংক্ষেপে 2 মিনিটে বুঝিয়ে দিচ্ছি পাকিস্তান আর্মি স্ট্রেংথ কি আছে, ফাইটিং ক্যাপাবিলিটি কি আছে। ওদের কাছে 9টা কোর আছে, 9টা ইউনিট ধরে নিন, আর প্রত্যেকটা ইউনিটে 30 থেকে 35,000 লোক আছে। 9টা, ওদের 5টা আমাদের সীমানার সঙ্গে উপর থেকে নিচে পর্যন্ত লাগানো আছে। তার মানে আমরা যখন কাশ্মীর দেখছি ওদের 10 নম্বর কোর ওখানে লাগানো আছে। তারপরে আমাদের শিয়ালকোটে একটা কোর লাগানো আছে। আপনি যখন যান বৈষ্ণোদেবী, ওখান থেকে যে লাইটগুলো দেখছেন ওটা শিয়ালকোট, রাইট? ওখানে একটা ওদের 30 নম্বর ওদের কোর লাগানো আছে। তারপর লাহোরে একটা লাগানো আছে, তারপর ভাওয়ালপুরে একটা লাগানো আছে 31, অ্যান্ড করাচিতে একটা 5 নম্বর লাগানো আছে। এই উপর থেকে নিচে পর্যন্ত 5টা কোর ওরা আমাদের ডিফেন্সিভ পোস্টারে লাগানো আছে। আর ওইদিকে ওয়েস্টার্ন দিকে, ওইদিকে যেখানে বালুচিস্তান আছে বা যেখানে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স আছে, 2টো কোর ছিল। খাইবার পাখতুনখোয়া 9 কোর অ্যান্ড 11 কোর আপনার বালুচিস্তানে, অ্যান্ড 2টো রিজার্ভ ছিল 1 কোর অ্যান্ড 2 কোর। এই কি করতো 99-এ যখনও পাকিস্তানের প্রবলেম থাকতো আমাদের সঙ্গে কাশ্মীরে, এই 2টো কোর 9 and 11 কে আগে আনতো, তারপরে ওদের কাছে 2টো রিজার্ভ ছিল ওটা আনতে। আজকে ওদের কাছে রিজার্ভ নেই। আপনি বলুন বালুচিস্তান থেকে ওরা কি করে টানবে ওদের নিজেরাই যুদ্ধ হচ্ছে তো। ভেরি নাইস। পাকিস্তান আপনি আজকে আমাদের জার্নাল, আপনি দর্শককে বলুন কি ওই বালুচিস্তান থেকে ওই 35,000 লোকের মধ্যে একজন লোককে টানতে পারবে? আনসার ইজ নো। খাইবার পাখতুনখোয়া এন্ড ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবাল এরিয়া, ওখানে 35,000 লোক থেকে বেশি আছে, ওরা কি টানতে পারবে? নো। তাহলে এরা যে ডিফেন্সিভ যারা আছে ওদের কাছে রিজার্ভ কোথায়? রিজার্ভ না থাকলে আপনি মাউন্টেনে লড়াই কোথায় করবেন? তাহলে এই যে ফায়ারিং গুলো হচ্ছে লাইন অফ কন্ট্রোলে, ওরা যে চেষ্টা করছিল আমাদেরকে ফাঁদে ফেলতে মিলিটারি স্ট্র্যাটেজি দিয়ে যে আমরা শুধু এই লাইন অফ কন্ট্রোলে আমরা যুদ্ধ করবো, এটা এবার হয়নি। এবার আমাদের পলিটিক্যাল পার্টি যারা আছেন ওরা বললেন কি না, এবার তো তোমার হাট যেখানে বইছে ওদের পাঞ্জাব, যিনি স্যারও বললেন আমাদের সুমন সাহেব কি ওখানে আমরা মারবো। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা 100 কিলোমিটার ভিতরে গেছি, এটা আপনাকে বুঝতে হবে। ইট ইজ টাইম দেয়ার হার্ট ইজ ব্লিডিং। আপনি আমাকে বলুন তো, যে আপনি তো দীর্ঘদিন আর্মিতে ছিলেন, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম কি আছে? ওকে, দেখুন 2টো জিনিস আছে। আপনি মিসাইলকে আর এয়ার ডিফেন্স সিস্টেম 2টো আলাদা করে দিন। ওদের এডি কমান্ড আছে চাকলালা এয়ার বেসে, এডি কমান্ড কমান্ডেড বাই লেফটেন্যান্ট জেনারেল, ওদের বেস্ট অফ দ্য এডি ছিল। কিন্তু কি হলো, ওভার দি ইয়ার্স ওদের কাছে টাকা নেই ওটা মডার্নাইজ করার জন্য, বিকজ এয়ার ডিফেন্স সিস্টেম অনেক টাকা লাগে আপনার রাডার গুলো দিতে। মার্কনি বেস্ট রাডার ছিল ওদের, মানে আমাদের যে কোনো জাহাজ উঠতো ওরা ঠাক করে ধরতে পারতো। কেউ ওখান থেকে ফিরোজপুর থেকে, অমৃতসর থেকে, দিল্লি থেকে, লে থেকে, আপনার জেএনকে থেকে উঠছে। ওই সিস্টেমটা এখন সাপ্রেস হয়ে গেছে। নাও সেকেন্ড জিনিস ইজ দ্যাট রিজ রাডার্স, ওর সঙ্গে একটা রেসপন্স দিতে হয়, ওটা হলো মিসাইল। যেটা আপনি ইসরায়েলকে দেখছেন 3 টিয়ার আয়রন ডোম দেখলেন, যার মধ্যে ডেভিড স্লিং আছে, আরো আছে, যে মাঝে মাঝে ওইটা আপনার যে মিসাইলগুলো ওদের কাছে আসছিল ইরান থেকে ওটা ইন্টারসেপ্ট করছিল, রাইট? তার মানে রাডার আকাশেই ধ্বংস করছিল, আকালে ধ্বংস করছিল, কোনো মানে আসার সুযোগই নেই। অ্যাবসলিউটলি 3 টিয়ার একটা ইয়ে তৈরি করে, যেটা ডোনাল্ড ট্রাম্প এখন ভাবছেন যে আমেরিকার জন্য উনি ওরকম একটা পুরো আয়রন ডোম বানাবেন। আগে রোনাল্ড রেগানের সময় মানে বলা হয়েছিল যে স্টার ওয়ার, অর্থাৎ স্টার থেকে উপগ্রহ দিয়ে মিসাইল ধ্বংস করে দেওয়া হবে। এখন ডোনাল্ড ট্রাম্পও চাইছেন, ইসরায়েল ছোট দেশ, ইসরায়েল পেরেছে, আমেরিকার মতো বড় দেশে অত বড় দেশ করা ওই রকম পুরো আয়রন ডোম তৈরি রাখবেন যেখানে কোনো মিসাইল ঢুকতে পারবে বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষার জন্য। হ্যাঁ, ওদের কাছে আমেরিকা অ্যান্ড রাশিয়া দুজন কাছে, ইসরায়েলের কাছে এরকম রেডার আছে যে 1000 কিলোমিটার থেকে বেশি জিনিসকে ওরা পিক আপ করে নেয়। আর ওই সিস্টেমগুলো ইমিডিয়েটলি ফ্র্যাকশন অফ সেকেন্ড ওরা পাস করছে আপনার কন্ট্রোলে, কন্ট্রোল পাস করছে আপনার মিসাইলকে, আর ওই মিসাইল রাস্তায় আপনার গিয়ে ওর থেকে লড়ছে। আমাদের কাছে ওর বাবা আছে S-400। আপনি এটা ব্রিজ করে দেখান। এই যে যুদ্ধ হলো কালকে, আজকে সকালবেলা 1:40 এটা 2টো টেকনোলজির মধ্যে হলো। চায়না, পাকিস্তান ইজ দ্য বিগেস্ট আর্মস পারচেজার অফ দ্য চায়না। কোথায় আছেন? চলে তো চাঁদ তক, নেই তো শাম তক, পুরো শেষ, সাপ্রেসড। অনেক টাউটিং করেছিল আমাদেরকে, আমাদের কাছে হাওয়াই জাহাজ আছে, আমাদের কাছে সাবমারিন আছে, আমাদের কাছে মিসাইল আছে, আমাদের কাছে রাডার আছে, আমাদের কাছে অ্যান্টি মিসাইল সিস্টেম আছে। কোথায় আছে বাবা? আপনি কি চায়নাকে এত ছোট করে দেখছেন? আমি চায়না ছোট করে, সব রিভার্স ইঞ্জিনিয়ারিং। আপনি চায়নাকে বোঝেন? আমেরিকা থেকে স্টিল টেকনোলজি, সব জিনিস রিভার্স ইঞ্জিনিয়ারিং আমরাও করতে পারি।
ইন্ডিয়াও করতে পারে, কিন্তু আমরা ইথিক্যাল হ্যাকিং করি, আমরা ইলিগাল হ্যাকিং করি না। যতগুলো চাইনিজ লোক ছিল আমেরিকায়, ওদের টেকনোলজি চুরি করে ওখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে। আর এই রিভার্স ইঞ্জিনিয়ারিংতে আমেরিকা বহুত চালাক, ট্র্যাপডোর আছে, ট্র্যাপডোর। আর এই ট্র্যাপডোরটা এক্সপোজ হয়ে গেল আপনার গতকাল, আজকে সকালবেলা, নট গতকাল, আজকে সকালবেলা ওদের চাইনিজ ইকুইপমেন্ট ভার্সেস ইন্ডিয়ান। আর এই যে মিসাইলগুলোর নাম যে কোনো দেন, আই স্যালুট মাই সায়েন্টিস্ট যারা ইন্টিগ্রেটেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বানিয়েছে, যারা নিজের মেঘা দিয়ে এই মিসাইলগুলো ডেভেলপ করেছে। আজকে ওরা দেখিয়ে দিল আপনি নাম যে কোনো দিতে পারেন। ইট ইজ বিকজ অফ আওয়ার ডিআরডিও, ইট ইজ বিকজ অফ আওয়ার সায়েন্টিস্ট, ইট ইজ বিকজ অফ দ্য পিপল হু আর ফাইটিং বিহাইন্ড। একটা তো ফৌজ সামনে আছে, আজকে তো গুলি ফায়ার হয়নি, আজকে তো মিসাইল ফায়ার হয়েছে। আর এই মিসাইলগুলো কে ফায়ার করলো? এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, এই সাইবার ওয়ারফেয়ার যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, কারা? সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। উই আর প্রাউড সন অফ দিস আর্থ। আপনি শুধুমাত্র আর্মি আর এয়ারফোর্সকে আপনি ক্রেডিট দিচ্ছেন, আমরা বলছি আমরা পুরো ভারতবাসী ওদেরকেও আমরা স্যালুট করছি যারা এই ডেভেলপ করেছে সাইবার ওয়ারফেয়ার, এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এই যতগুলো মিসাইল ওরা ডেভেলপ করেছে। আর আমাদের ল্যাবরেটরিতে আত্মনির্ভর ভারত আর ডিসপ্লেতে ছিল, এটা চায়না ভার্সেস ইন্ডিয়া, এমার্জিং ইন্ডিয়া ভার্সেস চায়না। আপনি দেখে নিন, আপনি চুজ করে নিন, প্রত্যক্ষম কিম প্রমাণম। আমি আসছি আলোচনায়, একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কর্নেল রাজীব শ্রীবাস্তব যেটা বললেন সেখান থেকে আমি অনিকবাবুর কাছে আসবো। অনিকবাবু, চায়নার পার্টটা পরে আসছি। আমরা ইস্টার্ন পার্টে যারা রয়েছি, যাদের প্রতিবেশী নেপাল, ভুটান, বাংলাদেশ, নেপাল এবং কিছুটা দূরেই চায়না, আমাদের অবস্থানটা ঠিক কি? বাংলাদেশ যে এখন পাকিস্তানের পরম মিত্র হয়েছে, পাকিস্তানের বন্ধু হয়েছে, এই যে ইউনূস সরকার তারা পাকিস্তানের সাথে হাতে হাত মিলিয়ে চলছে, আইএসআই পাকিস্তানে ঢাকাকে ব্যবহার করছে, পাকিস্তানের এই ছবি দেখে ঢাকা কি একটু হলেও ব্যাকফুটে চলে যাবে? চলে যাওয়া উচিত। বাংলাদেশ যেটা করবে এবং মানে অলরেডি শুরু করেছে, বাংলাদেশ ওই আইএসআই এর মদতে বেশ কিছু জঙ্গি, বেশ কিছু সন্ত্রাসবাদী পুষবে, যাতে সময় সুযোগ মতো ভারতে পুশ করা যায় তাদের। কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানকে কোনো মিলিটারি অপারেশনের সুযোগ দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেটা সবচেয়ে বড় ভুল হবে। যদি এরকম অনেকে স্পেকুলেট করছেন, ভাবনা চিন্তা করছেন যে ইস্টার্ন ফ্রন্ট থেকেও কি অ্যাটাক হবে বাংলাদেশের মাটি থেকে, আমার মনে হয় না সেরকম কিছু হবে। বাংলাদেশে আইএসআই, অন্যান্য গোষ্ঠী তারা সন্ত্রাসবাদী জঙ্গি হানা করবে। আরেকটা ব্যাপার আছে চিকেন স্নেক, যেটা ওপরে নজর, কিন্তু যেটা একটু ভালনারেবল বলে মনে হয় প্রতিরক্ষার দিক থেকে। ওপাশে চায়না, এদিকে বাংলাদেশ, এইটা কিন্তু প্রচণ্ডভাবে সুরক্ষিত রাখতে হবে এই মুহূর্তে। আরেকটা যেটা আমাদের ইস্টার্ন কমান্ড, সে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অতীতে, আবারও করতে পারে যদি সেরকম সিচুয়েশন আসে। ইস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড সবই আমাদের, এরা কিন্তু যথেষ্ট পারদর্শী। বাংলাদেশের এই মুহূর্তে যেটা, বাংলাদেশ একটু ছোটখাটো খেলা খেলবে, ছোটখাটো স্মল গেম। কে সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্তটা নেবে কে? সিদ্ধান্তটা নেবে কে? বাংলাদেশ আর্মি, সরকার বলে তো কিছু নেই। কিছু নেই তো, অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি বাংলাদেশের আর্মি কিছু নেই, সরকার কিছু নেই, এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, খুব খারাপ। সুমন, তুই তো বাংলাদেশ এক্সপার্ট, সেই অর্থে বাংলাদেশের যোগাযোগ আছে, কি করতে পারে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার? না, যেটা স্যার মানে অনিকবাবু বললেন যে বাংলাদেশ ওই একটা প্রক্সি ওয়ার চালাবে, অর্থাৎ আনসারুল্লাহ বাংলা বা এই ধরনের যেগুলো জঙ্গি সংগঠন আছে তাদের অনেককে ছেড়ে দেবে, তারা বর্ডার দিয়ে ঢোকার চেষ্টা করবে, যেটা শ্রীবাস্তবজি বলছিলেন, এটাকে আমরা বলি প্রক্সি ওয়ার।
কিন্তু তার দুটো রিস্ক আছে। সে দুটো রিস্ক হচ্ছে যে বাংলাদেশ ঠিক যেমন পাকিস্তানও একটা স্যান্ডউইচের মধ্যে পড়ে গেছে, এই পাশে ভারত মারছে, ও পাশে আফগানিস্তানের তালিবানদের সাথেও তালিবান সাথে খুব ভালো সম্পর্ক না, তেমনি বাংলাদেশেরও সমস্যা হচ্ছে। ও পাশে মায়ানমারের গৃহযুদ্ধটা চলছে, সেই গৃহযুদ্ধটা বাংলাদেশের, আমি বাংলাদেশকে দুভাগে ভাগ করব, একটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ, আর একটা হচ্ছে ইউনুসপন্থী জামাতরা। ইউনুসপন্থী জামাতদের জন্য এটা খুব ভালো সময় নয়, সেই জন্যেই সমন্বয়কদের দল বিবৃতি দিচ্ছে, বিভিন্ন লোক জামাতপন্থীরা বিবৃতি দিচ্ছে। কিন্তু আমাদের যেমন একটা চিকেন নেক আছে, বাংলাদেশের একটা চিকেন নেক আছে, সেটা হচ্ছে মায়ানমারের ঠিক ওপরে চট্টগ্রামের 20 কিলোমিটারকে যদি ভারত কখনো বিচ্ছিন্ন করে দেয়, তাহলে গোটা চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ পুরোটাই মায়ানমার আর্মির কন্ট্রোলে চলে যাবে। সো মানে যুদ্ধ বা কূটনীতি সবটাই হচ্ছে যে তুমি যেমন আয়না দেখাবে আমি তেমন আয়না দেখাবো। নরেন্দ্র মোদী তো নওয়াজ শরীফের নাতির বিয়েতে গেছিলেন, কিন্তু সেই দাওয়াত মানে অটল বিহারী বাজপেয়ী লাহোরের বাসযাত্রার মতো হয়ে গেছিল, তারপরে ওরা উড়ি স্ট্রাইক করেছিল। ফলে নরেন্দ্র মোদী জানেন যে পাকিস্তানকে কিভাবে শিক্ষা দিতে হবে। ঠিক তেমনই আমাদের মাথায় রাখতে হবে বাংলাদেশের সাধারণ মানুষের কথা আমি বলছি না, এখন যে প্রশাসন রয়েছে সেই জামাতপন্থী প্রশাসন, তাদের কিভাবে সিধে করতে হবে। কিন্তু আর্মি কি তার সঙ্গে থাকবে, বাংলাদেশ আর্মি? ইট অল ডিপেন্ডস অন দ্য পাওয়ার গেম। আজ মানে দুদিন আগে অবধি আমাদের সমস্ত, শ্রীবাস্তবজি নিশ্চয়ই বলবেন, আমাদের সমস্ত ইন্টেলিজেন্স অফিসাররা চিন্তিত ছিল আইএসআই কাঠমান্ডুতে কতটা অপারেট করছে, কিন্তু আজকের ধাক্কার পরে সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোই তো বুঝবে যে ভারতের সঙ্গে ভাই যাকে বলে ছেলে খেলা করো না, ভারত হ্যাজ দ্য পাওয়ার টু হিট। এই সবকটা দেশের মধ্যে তো পাকিস্তানের সেনাবাহিনী সবচেয়ে দক্ষ, পাকিস্তানি তো তালিবানদের ট্রেন করেছে। ফলে সেই পাকিস্তানের যদি এই অবস্থা হয়, তাহলে অন্য দেশগুলোর কি অবস্থা হতে পারে। মানে ইন্ডিয়ান মিলিটারির দুটো, মানে আমি আবার বলছি, দুটো জিনিস আমরা দেখালাম আজকে, কোনো রকম মানে আমি উত্তেজনা তৈরি না করে বলতে চাইছি। এক হচ্ছে যে আমি তোমার পাঞ্জাবে হিট করতে পারি, লাহোরে হিট করতে পারি, আমি তো পাঞ্জাবে আমি হিট করতে পারি, মানে ওই যে শ্রীবাস্তব যেটা বললেন, ওপরে যদি 600 কিলোমিটার অবধি কোঅর্ডিনেটেড অ্যাটাক চলে, তাহলে ডাউনে যদি 600 কিলোমিটার অবধি যাই, তাহলে আমি ইসলামাবাদ পৌঁছে যাব। 1 পয়েন্ট নম্বর 2, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। যেটা বারবার পাকিস্তান সেনাবাহিনী বলছে যে আমাদের 5টা বিমান ধ্বংস করেছে, সেটাও রয়টার্স দেখিয়ে দিয়েছে সেই 3টে বিমানের অংশ ভারতের মধ্যেই পড়েছে। ফলে আমার তরফে তুমি কোনো সেনাবাহিনীকে বন্দি রাখতে পারো না। কিন্তু ভারতের যেটা ক্ষত ছিল, কান্দাহার অপহরণের জন্য মাসুদ আজাহার বা লস্করে তৈবার হাফিজ সৈয়দ, তাদের আমি একেবারে মানে ঘরে ঢুকে মেরেছি। যদি মাসুদ আজাহার বা হাফিজ সৈয়দের এই অবস্থা হতে পারে, বিকজ দে আর দ্য মানে বিগ টেররিস্ট গ্রুপ, তাদের যদি এই অবস্থা হয়, তাহলে পাকিস্তানের হয়ে বা বাংলাদেশের জামাতের হয়ে যারা প্রক্সি ওয়ার করতে আসবে, তারা দুবার ভাববে যে আমাদের চট্টগ্রামেও ইন্ডিয়া ভুল করে একটা মিসাইল যদি পাঠিয়ে দেয়, তাহলে কি হতে পারে। চট্টগ্রাম বা ঢাকা একটা মিসাইল যদি আর একটা সম্ভবত এয়ারবেস রয়েছে, যেটা হচ্ছে লালমনিরহাটের কাছে কোন একটা এয়ারবেস রয়েছে, আমরা যদি ভুল করে দেখুন, মানে আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস নিশ্চয়ই শ্রীবাস্তবজির মনে আছে, অনেক ধরনের মনে আছে, সেটা হচ্ছে যে আমরা একটা মিসাইল ভুল করে ব্রহ্মোস চলে গেছিল, তখন কিন্তু সেদিনও পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধরতে পারেনি। ওটা সেদিন ভুল করে গিয়েছিল না আজকের প্র্যাকটিস ছিল, সেটা এখন পাকিস্তানকে ভাবতে হবে। কর্নেল শ্রীবাস্তব, বাংলাদেশ কি করতে পারে, যে প্রশ্নটা বারবার করছি। বাংলাদেশের আমি 3টে পয়েন্ট বলবো। প্রথম, হুইজ ইন কন্ট্রোল। বাংলাদেশের নীতি নির্ধারণ কে করছে, হুইজ ইন কন্ট্রোল, ভেরি ব্রিফলি আই উইল টেল ইউ। পাওয়ার গেম কি আছে, আর তারপর শিলিগুড়ি করিডোর কথা আজকে বলতেই হবে, আমাদেরকে মুখ খুলতেই হবে। নাম্বার 1, হুইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ। ওখানে কনস্টিটিউশন আছে, ওখানে ওদের মোহাম্মদ সাহাবুদ্দিন চাপ্পু আছেন, হি ইজ কন্ট্রোল নো, কিন্তু উনি সব জায়গায় সাইন করছেন, সাংবিধানিক উনি সব জিনিসে উনি হেড। আর উনি এখন ওদের সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা চালালেন, এই ইন্টারিম গভর্নমেন্ট তো 9 মাস হয়ে গেল, আবার এই গত সপ্তাহে ওরা গিয়ে নিজেকে রিনিউ করালো সুপ্রিম কোর্ট থেকে। হুইজ ইন কন্ট্রোল, প্রেসিডেন্ট নয়, আমাদের কনস্টিটিউশন আছে। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট ইন কন্ট্রোল? ডেফিনেটলি নো স্যার, ইন্টারিম গভর্নমেন্ট কন্ট্রোলে নেই। তাহলে এই নীতি নির্ধারণ কে করছে? এই নীতি নির্ধারণ করছে, ওর নাম আছে জেনারেল ওয়াকুর জামান, আর্মি ওয়াকুর জামান ইন পারসন। আপনি 3 তারিখ আগস্ট, 4 আগস্ট, 5 আগস্টের ঘটনাগুলো আপনি দেখেন, এ গদ্দার আছে, আজকে নিজের প্রাণের ভয় কাঁপছে।
ওটা আমি বলে দিচ্ছি পাওয়ার গেম এখন কি হয়, এই লেটেস্ট বলে দিচ্ছি আপনাকে আজকে কি পাওয়ার গেম কি হয় বাংলাদেশে। ম্যাডাম খালেদা জিয়া এখন ফিরছেন বাংলাদেশ, উনি তো বাংলাদেশ বিমান থেকে আপনি নিজে বুকিং করিয়েছিলেন। 5 তারিখে উনি কোথায় ছিলেন? ফিরে গেছেন 6 তারিখে, 5 তারিখে কোথায় ছিলেন? জবাব দিন, আমি জবাব দিচ্ছি আপনাকে। খালেদা জিয়া 5 তারিখে ওমানে ছিলেন। And where was this man called জনাব ওয়াকুরুজ্জামান? 5 তারিখে কোথায় ছিলেন? এই 5 তারিখে এই মাসে উনি ওমানে ছিলেন। কেন? ডিল হচ্ছিল। পাওয়ার গেম এটাই বলে, উনি ভয় করছেন জনাব ওয়াকুরুজ্জামান। পুরো বাংলাদেশের একটা সেকশন ওরা বলছে গদ্দার হ্যায়, ছাড়বো না। আর যখন খালেদা জিয়া নামলেন ঢাকায়, ওনাকে একটা গার্ড অফ অনার আর আর্মি গার্ড দেওয়া হলো, which is illegal। এই জনাব ওয়াকুরুজ্জামান এখন চেষ্টা করছেন ওই বিএনপি আর জামাতকে নিয়ে একটা নতুন গভর্নমেন্ট তৈরি করতে। হি ইজ এ মোস্ট অ্যাম্বিশিয়াস গাই। ওনার কাছে শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম আছে, কোনো অন্য দিন আমি ডিসক্লোজ করব এই জনাব ওয়াকুরুজ্জামানের অ্যাম্বিশনটা কি। সো হু ইজ ইন কন্ট্রোল? জনাব ওয়াকুরুজ্জামান। হু ইজ প্লেইং দ্য পাওয়ার গেম? জনাব ওয়াকুরুজ্জামান। অ্যান্ড তার সঙ্গে এই একটা বুড়ো লোক 84, যেটা আমাদের জামাই, এই বর্তমানের জামাই আমাদের প্রফেসর ইউনূস, পাগলা লোক, 84 এর কিছু জানে না। ও মরে বুড়ো লোক আছে, শেখ হাসিনা করে যাচ্ছে কি শেখ হাসিনা আসলে আমার পায়ে মাথায় গড়ি লেগে যাবে। এই লোক নর্থ ইস্ট, এই লোক শিলিগুড়ি করিডোরে কথা বলছে। কোন মাটিটা আমাদের ডিসপিউট আছে আপনারা জানেন না। সামরিক ভাবে আমরা যখন ওইটাই বিশ্লেষণ করি, আমাদের শিলিগুড়ি করিডোরে আমাদের কোনো ডেঞ্জার নেই, কোনো বিপদ নয়। নাম্বার 1। আর ফেনী, ইনি যে সাহেব বললেন ওর জায়গার নাম আছে ফেনী, এটা চট্টগ্রাম একদম। কিন্তু আপনাকে বলে দিই, এই 17 কোটি ভাই বোনকে আমরা বাংলাদেশে ভাই বোন বলি, ভারত কোনোদিন কাউকে আক্রমণ করেনি। আমরা ওদের চট্টগ্রাম নেব না, আমরা ওদের ফেনী নেব না, আমরা ওদের একটা মাটি নেব না। আমরা চাই যে ওরা খুশ থাকুক। একদম কি হবে, দিস ইজ আওয়ার স্টেটেড পলিসি অন বাংলাদেশ। একদম কি হবে আমরা নিশ্চয়ই আলোচনা করব। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। আমি আসছি অনিকবাবুর কাছে। অনিকবাবু, চীনকে নিয়ে আমাদের কতটা উদ্বেগে থাকা উচিত? চীনকে নিয়ে ভেবে রাখা ভালো যে চীন আমাদের অ্যাডভার্সারি, এটা ভেবে রাখা ভালো যে চীন আমাদের বন্ধু নয়। কিন্তু আমার মনে হয় চীনের প্রাইমারি ইন্টারেস্টটা এখন ইকোনমি। চীনের ইতিহাসও বলে চীন কিন্তু কখনো যুদ্ধে সেইভাবে জড়ায়নি। চীন যেটা করবে, পাকিস্তানকে অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করবে, পাকিস্তানকে অর্থ সাহায্য যদি বা করে, ধার দেবে, এমনি টাকা দেবে বলে মনে হয়, ঋণ দেবে, চড়া সুদে সেটা ফেরত নেবে। সেটা অলরেডি পাকিস্তানের অনেক ঋণ আছে চীনের কাছে। ফলে চীনের ওপর আমাদের দৃষ্টি রাখতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। কিন্তু চীন, আমার মনে হয় না যে চীন পাকিস্তানের হয়ে ভারতে একটা কিছু মিসাইল ছুড়বে বা কিছু করবে। চীন প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়াবে না। তবে হ্যাভিং সেড দিস, চীন কিন্তু ভারতকে বিব্রত করবে, ব্যতিব্যস্ত করবে, বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেবে, অনেক সময় বর্ডারের কাছে সেনা পাঠিয়ে দেবে। এগুলো চীনের কিন্তু পুরনো ট্যাকটিক্স। চীন একদম হয়তো দেখবেন আমাদের সিকিমের ওদিকে হয়তো চীন একটা সেনা সমাবেশ করলো, এইগুলো করতে থাকে, বা অরুণাচলের দিকে। ইরান কি করতে পারে, টার্কি কি করতে পারে? খুব একটা কিছু আমার মনে হয় না তারা কিছু করতে পারবে। ওই অস্ত্র সাহায্য হয়তো করতে পারে, কিন্তু কেউ খুব ফোরফ্রন্টে আসবে না। কেননা ভারতের যে মিলিটারি পাওয়ার, সেটাকে আজকে বিশ্বে প্রতিষ্ঠিত, চতুর্থ মিলিটারি পাওয়ার। আমি এই মুহূর্তে চলে যাব, রাস্তায় রয়েছে আমার রিপোর্টার মৈত্রেয়ী এই মুহূর্তে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেহেতু সমস্ত এয়ারপোর্ট বন্ধ, সমস্ত রাস্তা বন্ধ, একমাত্র ট্রেনই হচ্ছে যাওয়ার মাধ্যম, সুতরাং মৈত্রেয়ী এই মুহূর্তে ট্রেনে রয়েছে, কাশ্মীরের উদ্দেশ্যে যাচ্ছে। মৈত্রেয়ী, সর্বশেষ দিল্লির কি খবর রয়েছে?
দেখো এই মুহূর্তে আমরা যে ট্রেনে রয়েছি, আমরা শ্রী শক্তি এক্সপ্রেসে করে এই মুহূর্তে জম্মুর পথে যাচ্ছি এবং তার আগে পর্যন্ত নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে এবং আমার সঙ্গে ট্রেনের এই মুহূর্তে যারা সহযাত্রীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এরকম অনেকই বাহিনীর সদস্যরা রয়েছে যাদের ছুটি বাতিল হয়েছে, যাদেরকে রিকল করা হয়েছে এবং তারা সবাই ছুটি বাতিল করে তারা দ্রুত ফিরে যাচ্ছেন তাদের যে সমস্ত জায়গায় তাদের রিপোর্টিং প্লেস রয়েছে। কেউ আম্বালা যাচ্ছেন, কেউ মেন্ধর যাচ্ছেন। মেন্ধর যেখানে গতকাল আমরা এই সিন্দুর অপারেশন সিন্দুরের অ্যাটাক হওয়ার পর যে মেন্ধর ভ্যালি সহ যে গোটা এলাকায় যেখানে একের পর এক শেলিং হয়েছে মেন্ধর সহ একাধিক সেক্টরে, সেই সমস্ত জায়গা থেকে আসছে। आपकी कहाँ पे, आपकी भी तो छुट्टी रिकॉल हो गई है? रिकॉल हो गई। रिकॉल हो गई। कहाँ पे जा रहे हैं आप वापस? मैं अम्बाला जा रहा हूँ। अम्बाला। और बाकी यहाँ पे बहुत सारे लोग ऐसे हैं ना जिनकी छुट्टी रिकॉल हो, रिकॉल हुआ है। ये ऐसी ये आप सिंदूर के यही आप लोग তাই নয়, ফোর্সেসের এখানে প্রচুর এখানে ফোর্সেসের লোকেরা রয়েছে যাদের ছুটি রিকল হয়ে গিয়েছে এবং যারা নিজের নিজের পোস্টে এই মুহূর্তে যাচ্ছে। যে টেনশনের পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে এবং অন্যদিকে দিল্লির তরফ থেকে যদি বলা হয় যে দিল্লি যথেষ্ট আঁটোসাঁটো নিরাপত্তা রাখার কথা বলেছে এবং একই সঙ্গে যে কোনো রকম রিটালিয়েশনের জন্য প্রস্তুত থাকার কথা বলা হয়েছে এবং সেই কারণেই বাহিনীর তরফ থেকে যাদের যেখানে যেখানে ছুটি রয়েছে, যাদের ছুটি 1 মাস 1.5 মাস করে বাকি রয়েছে তাদেরকেও কিন্তু রিকল করে নিচ্ছে নিজের নিজের পোস্টে ফেরার জন্য। তার কারণ সর্বশক্তি দিয়ে পাকিস্তানকে আটকানোর জন্য প্রস্তুত একেবারে ভারত এবং সেই ছবিটাও কিন্তু এই ট্রেনে যে ট্রেনে করে আমরা এই তোমার যেটা কাটছে, তুমি রওনা দাও, তুমি তো ইতিমধ্যে রাস্তায় রয়েছো। আমরা জানি 18টি এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, তার মধ্যে শ্রীনগর, জম্মু, লে, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড়, রাজকোট এবং ধর্মশালার মতো এয়ারপোর্ট রয়েছে। সুতরাং তুমি সাবধানে যাও এবং কাশ্মীর থেকে, পুঞ্চ সেক্টর থেকে এবং বিভিন্ন সেক্টর থেকে রিপোর্টিং করো, আমাদের দর্শকদের জানাও যে লেটেস্ট অবস্থা কি, লেটেস্ট পজিশন কি। আমি সুমনের কাছে আসবো। সুমন, যে চীনের কথাটা তো অনেকবাবু বললেন, অনেকবাবুর কাছে তুরস্ক এবং ইরানের কথাও আমি জানতে চাইলাম। বাংলাদেশ নিয়ে আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর মুসলিম সমাজ, মুসলিম ব্রাদারহুড, যেটা আমি একটু আলোচনা করেছিলাম, অর্থাৎ মুসলিম দেশগুলির ঐক্য। পাকিস্তান ধর্মের নামে সাহায্য চাইতেই পারে, কতটা সুবিধা পেতে পারে? দেখ, 2 দিন আগে ওআইসি মানে অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল যেটা পাকিস্তানের সপক্ষে ছিল। কিন্তু তার মানে এই নয় যে পাকিস্তান সমস্ত মুসলিম দেশের সমর্থন পাবে। আমাদের একটা মনে রাখতে হবে যে সৌদি আরবের সঙ্গে আমাদের এই মুহূর্তে যা বাণিজ্য সম্পর্ক এবং যেদিনকে পেহেলগাঁওয়ের আক্রমণ হচ্ছিল সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সৌদি আরবে ছিলেন এবং যদি দেখা যায় কাতারের সঙ্গে আমাদের যা সম্পর্ক, এই সমস্ত বড় দেশগুলো কেউই খুব একটা পাকিস্তানের পাশে দাঁড়াবে না যারা ফিনান্সিয়ালি স্ট্রং বলে পরিচিত। এবার তুরস্কের নিজস্ব কিছু বাধ্যবাধকতার সাথে আমি পরে আসছি। ইরান, হুইচ ইজ এ শিয়া পাওয়ার হাউস, তার সাথে সুন্নি পাকিস্তানের কোনোদিনই খুব বনিবনা হয় না। সেই জন্যই ইরান তো আমাদেরকে ছাভার বন্দর বানাতে দিয়েছে, যে বন্দরটা আমরা চাবাহার বন্দর যেটা আমরা চালাই, যেটা আফগান মানে পাকিস্তানকে বাইপাস করে আমাদের সেন্ট্রাল এশিয়ার রুট। ফলে ইরান পাকিস্তানের সঙ্গে যেতে পারবে না, সৌদি আরব যাবে না, কাতার যাবে না, ইউনাইটেড আরব এমিরেটসও যাবে না, কারণ এদের প্রত্যেকের সাথে আমাদের যা বাণিজ্য সম্পর্ক আছে। এবার টার্কির নিজস্ব কিছু মানে কম্পালশন আছে। আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি, যে শব্দটা ব্যবহার করা উচিত, মুসলিম ব্রাদারহুডের মানে নিউক্লিয়াসটা সবসময় টার্কিতে থাকে। সেটা মানে কামাল আতাতুর্কের সময় একভাবে ডাউন ছিল, এরদোগান সেটাকে অনেক বাড়িয়েছেন। ফলে টার্কির একটা ইন্টারেস্ট থাকবে, কিন্তু টার্কির পক্ষে পাকিস্তানকে টেনে তোলা সম্ভব না, পাকিস্তান অর্থনীতিতে যতটা ডুবে আছে। আচ্ছা, অর্থনীতি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী এবং রাজেন্দ্র ভাদুড়ী, অবসরপ্রাপ্ত কর্নেল। দুজনকেই স্বাগত। ইমন কল্যাণ লাহিড়ী, ইমন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যে প্রশ্নটা আমরা এখানে আলোচনা করছিলাম, যে এইরকম পরিস্থিতিতে পাকিস্তান তাদের মিত্র হিসেবে কাকে কাকে পেতে পারে? আরব দুনিয়া রয়েছে, মুসলিম দুনিয়া রয়েছে, চায়না রয়েছে, বাংলাদেশ রয়েছে, কাকে কাকে পেতে পারে বলে আপনার মনে হয়?
দেখুন, ভারতবর্ষের কাছে এই মুহূর্তে যা মিত্র রাষ্ট্র আছে, এই সময় পাকিস্তানের পাশে পাওয়ার মতন তেমন রাষ্ট্র এখনো পর্যন্ত দেখা যায়নি। বাংলাদেশ একটু বেশি লাফালাফি করছে ঠিকই, কিন্তু একই সঙ্গে টার্কিও প্রায় চুপ করে গেছে। চীন এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি এবং ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যেই ভারতের পাশে আছে। আর যেগুলো বিশেষ করে ইউএই বা অন্যান্য রাষ্ট্র, সাউথ ইস্ট এশিয়ান যে রাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, প্রত্যেকেই ভারতের সঙ্গে আছে। কেননা এটা মনে রাখতে হবে, আমরা আঘাতটা করেছি ওয়ার এগেনস্ট টেরর। ভারতবর্ষ কিন্তু কোনো সিভিলিয়ান অ্যাটাক, কোনো মিলিটারি অ্যাটাক করেনি। নির্দিষ্টভাবে টেরারিস্ট যে অর্গানাইজেশন, তাদের যে ঘাঁটি, সেটাকে আঘাত করা হয়েছে। আমাদের আত্মরক্ষার খাতিরে আমাদের মিসাইল টেকনোলজি, আমাদের খুব অ্যাকিউরেট মিসাইল টেকনোলজি, খুব টার্গেটেড যে অ্যাটাকটা করেছে, সেটা কোনোভাবেই আন্তর্জাতিক আইনকে ভায়োলেট করছে না। আর একই সঙ্গে পাকিস্তানে তো লাফালাফি করছে কেন? যারা যারা ওয়ার এগেনস্ট টেররের পক্ষে আছে, সেই সমস্ত রাষ্ট্র আজকে ভারতবর্ষের সঙ্গে আছে। তো পাকিস্তান এই মুহূর্তে পাশে পাওয়ার মতো শক্তিশালী রাষ্ট্র একটাকেও পাবে না। কর্নেল লাহিড়ী, কর্নেল ভাদুড়ী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এখন সব থেকে বড় প্রশ্ন, পাকিস্তান কি করবে? লাহোরের কাছে মিসাইল পড়েছে, জবাব না দিলে তো পাকিস্তানের মান সম্মান চলে যাবে। একজন সৈনিক হিসেবে আপনার কি মনে হয় পাকিস্তান কি করতে পারে? কর্নেল ভাদুড়ী। দেখুন, আমরা যে অ্যাকশনটা করলাম গত রাতে, এটা ওদের পাকিস্তানের পলিটিক্যাল আর মিলিটারি যে হিয়ারার্কি, যে কমান্ড স্ট্রাকচার, তাদের মুখের উপরে একটা সলিড স্ল্যাব পড়েছে। তো এখন এইটাকে ওদের মধ্যে এখন একটা কম্পালশন হয়ে যাবে যে এটাকে ওদের সিচুয়েশনটাকে রিট্রিভ করতে হবে। এটার জন্যে ওদেরকে নিজেদের পলিটিক্যালি আর মিলিটারিলি ওদেরকে ডেমনস্ট্রেট করতে হবে যে না, আমরা করতে পারি। তো তার সূত্রে ওরা কিছু না কিছু তো করবে, এটা এক্সপেক্ট করা উচিত। ওরা কিছু করবে না বলে কমপ্লেসেন্ট হয়ে গেলে চলবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে ওরা কতটা এসকেলেট করবে, ওরা কি করবে, কতটা করবে, সেটার ভিত্তিতে একটা ম্যাট্রিক্স তৈরি হবে। সেটার ভিত্তিতে একটা রিয়াকশন এর একটা একটা ছক তৈরি হবে। ওই ছকটার বেসিসে আমরা সাবসিকুয়েন্টলি রিটালিয়েটরি অ্যাকশন নেব। এখন এই আঘাত প্রত্যাঘাতে এই এক্সচেঞ্জটা এসকেলেশন কতটা হবে, এটা আমাদেরকে উই উইল হ্যাভ টু সিট অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ কি কোন লেভেল অবধি এই আঘাত প্রত্যাঘাতটা পৌঁছাবে, কতটা এসকেলেশন হবে। ঠিক, আমি কর্নেল শ্রীবাস্তবের কাছে আসবো। শ্রীবাস্তব, আপনি আমাকে বলুন যে একদিকে পাকিস্তান হুমকি দিচ্ছে দেখে নেব ভারতকে, অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলছেন ভারত যদি থেমে যায় আমরাও থেমে যেতে রাজি আছি। এর মানেটা কি? পাকিস্তান ভয় পাচ্ছে, নাকি এটা কোনো কৌশল, নাকি পাকিস্তান আর্মি একদম শেষ হয়ে গেছে, তাদের কাছে পয়সা নেই, আর্থিক দিক থেকে দুর্বল এবং তাদের সেনার সেই মনোবল তো নেই? আপনি বললেন হু ইজ ইন কন্ট্রোল অফ পাকিস্তান টুডে? আবার এই কোশ্চেনটা আমরা ফান্ডামেন্টাল কোশ্চেন করছি আপনার মাধ্যমে। হু ইজ ইন কন্ট্রোল অফ পাকিস্তান? পাকিস্তানে কি পলিটিক্যাল ডিসপেনশন যেটা আছে, ওদের রাষ্ট্রপতি আসিফ জারদারি, না ওদের পার্লামেন্ট, ওদের প্রাইম মিনিস্টার, না ওদের স্টেট চিফ মিনিস্টার? হু ইজ ইন কন্ট্রোল? না ওদের জুডিশিয়ারি ইন কন্ট্রোল? সরি, ওখানে প্রত্যেকটা দেশের একটা আর্মি হয়, এটা বারবার এটা ওখানে পরিলক্ষিত হয়েছে। ওই পাকিস্তান আর্মির একটা দেশ আছে, তো দ্য কন্ট্রোল ইজ ইন উইথ দ্য জেনারেল আসিম মুনির। আসিম মুনির, দ্যাট ইজ পয়েন্ট ওয়ান, প্লিজ এটা মনে রাখবেন। 2023 থেকে পাকিস্তানের মাটি থেকে মানুষের কণ্ঠস্বর থেকে বেরিয়েছিল পাকিস্তান আর্মি দূর হটো, দূর হটো, দূর হটো। এটাও ছিল তহরিকে ইনসাফ, যার লিডার ছিলেন ইমরান খান। উনি ওখানকার এক্স সার্ভিসম্যান, ওখানে যারা সার্ভিং ছিল, জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর, ওদেরকে আকর্ষিত করেছিলেন। উনি বলেছিলেন
এদেরকে সরাও। এরা 1947 থেকে আজ পর্যন্ত কোনো যুদ্ধ জেতেনি। ওর ফলে কি হলো জানেন? 2023 মে মাসে ওদের লাহোর 4 কোর কমান্ডারের বাড়িতে মানুষ ঢুকে চুরমার করে দিল, সব কিছু ভেঙে দিল। আর ওই জেনারেল সাহেব, লেফটেন্যান্ট জেনারেল সাহেব, উনি কারো উপরে গুলি চালানো, ওনাকে বাড়ি যেতে হচ্ছে ইনকোয়ারি ফেস করে। এই পাকিস্তান আর এই পাকিস্তান আর্মি। তার মানে ওখানে আমরা দেখছি পাকিস্তান আর্মি যেটা কন্ট্রোল আছে, যেটা আগে বলা হতো আর্মি আল্লাহ এন্ড আমেরিকা, ওর মধ্যে আমেরিকা দূর সরে গেছে। আর এই মুনির যিনি আছেন, আল্লাহ আর আর্মি দুটোকে এক করতে চলেছেন। উনি হাফিজ, উনি মোল্লা। এটা বেশি দিন চলবে না। তাই জন্য ওখানে একটা অভিযান হবে পাকিস্তান আর্মির মধ্যে, আর ওই কন্ট্রোলটা ওটা ভাঙবে। এই পলিটিক্যাল পার্টি যেটা আছে ওদের কোনো কন্ট্রোল। আপনি আমাকে বলুন যে এই যে ধরুন কিছুদিন আগে থেকে আমরা দেখে এসেছি যে ভারত তো একটা উড়ি অ্যাটাক করেছে, বালাকোটের পর স্ট্রাইক করেছে। আমরা দেখেছি যে মার্কিন নেভি সিলরা অ্যাবোটাবাদে গিয়ে লাদেনকে মেরে এসেছে। সুতরাং পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের মাটি দীর্ঘদিন ধরেই হয়ে আসছে, দেখতে পাচ্ছি। এবং এখানে পাকিস্তানি আর্মি, পাকিস্তানের আইএসআইয়ের একটা বড় রোল প্লে করে। ওখানে পাকিস্তানের আর্মির মধ্যে সবকিছু বিক্রি হয়, ওরা সেলেবল। পাকিস্তান আর্মি প্রত্যেকজন লোক একজন, শুধু জাহাঙ্গীর কামাত ছাড়া আমি আপনাকে বলতে পারি যে ওখানে প্রত্যেকটা জেনারেলের একটা ভ্যালু আছে, একটা পয়সার দাম আছে। আপনি জিয়াউল হক থেকে নিয়ে, জিয়াউল হক তো নিজে হোলি কিতাব নিয়ে ভুট্টোকে বলেছিলেন আই উইল দ্য মোস্ট অবিডিয়েন্ট ম্যান উইথ ইউ। কি হলো 1979-এ? এই ভাওয়ালপুরে কিন্তু প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টে ম্যাঙ্গো এক্সপ্লোডেড and along with him went down the American ambassador, right? আর ওর পর আব্দুল ওয়াহিদ কাক্কর হোক বা আসিফ জঞ্জুয়া হোক, এই শুধু আমার জাহাঙ্গীর কামাত ছাড়া, তারপর পারভেজ মুশারফ হোক, কেয়ানি হোক, রাহিল শরীফ, এই বাজওয়া আর এই আসিম মুনির, সব চোর। আজকে আসিম মুনিরের ফ্যামিলি কোথায় আছে আপনি বলুন? ওরা সব চলে গেছে ইংল্যান্ডে। আর ওদের তো একটা এমপি বলছে এটা তো আমার পিসি ছেলে নয়, মোদি অ্যাটাক করলে তো আমি লন্ডনে চলে যাব, আমি লন্ডনে পালিয়ে যাব। আরে বাবা, এই আসিম মুনির তোমাকে পয়সা দিল কে? প্রত্যেকটা করোড় কমান্ডার আমরা বলি। তার মানে লাদেনকে যখন আমেরিকান নেভি সিলরা ইয়ে করেছিল তখনও কি কোনো ডিল হয়েছিল? আরে ওর উপরে তো $1 বিলিয়ন ওর হিসাব ছিল। ওখানে আপনি জিজ্ঞেস করুন, আসিফ কায়ানিকে জিজ্ঞেস করুন, উনি ডিজিআইএসআই ছিলেন, উনি পাকিস্তান আর্মি চিফ ছিলেন, উনি পয়সা কি করলেন এটা সব জানে। আজকে আপনার বলে দিই, এই ডিজিআইএসআই এর একটা প্রাইস আছে, আসিম মুনিরের একটা প্রাইস আছে। কেউ পাওয়ারে থাকতে চায়, কেউ পাওয়ারে থাকতে চায় না। আর এই পলিটিক্যাল ডিসপেনশন যেটা আছে, যেটা পলিটিক্যাল আছে, ওর কোনো নেই। দ্বিতীয় জিনিসটা আপনাকে বলে দিই, আপনি ইরান পাকিস্তানের কথা বললেন, আপনি চেক করুন 12 জানুয়ারি 2024 ইরান মেরেছিল ওখানে মিসাইল। কোথায়? বালুচিস্তানে। ওরা বললো যে ওদের জঙ্গিদেরকে আমরা মারছি। আর 16 বা 17 জানুয়ারি 2024 পাকিস্তান ইরানে মারলো। ওখানে একটা জায়গা আছে সিস্তান প্রভিন্স। এই বালুচরা যারা আছেন ওরা ওই ডুরান্ড লাইনকে ওখানেও মানেন না। ওরা বলছেন না আমরা কালার যেটা ছিল ইন্ডিপেন্ডেন্ট, আমরা সিস্তান প্রভিন্স চাই। তাই জন্য ওরা না এখন বলছেন আপনি চায়না তো বিচারা ওখানে সি প্যাক, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে কত মিলিয়ন, হান্ড্রেডস অফ মিলিয়ন ডলার ওরা ইনভেস্ট করলো যে আমাদের একটা স্পেশাল একটা এনার্জি লাইন হবে। আজকে কোথায় আছে ওরা? ওদের তো সব কিছু ডুবে গেল। পাকিস্তানে ডুবলো, বাংলাদেশে ডুবলো, আপনার মায়ানমারে ডুবলো। চায়না তো এখন বলছে কি আমি কি করলাম। দ্য রিলেশনশিপ অফ চায়না ইজ নট এনিথিং এলস বাট ইকোনমিক। এটা সিপ্যাক এন্ড বিআরআই, বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ। আমি এই মুহূর্তে ইমন কল্যাণের কাছে আসবো। ইমন কল্যাণ, আজকের যে ঘটনা ঘটেছে, যে ভারত যে ঠিকানাগুলোকে টার্গেট করেছিল সেগুলো জঙ্গি ঘাঁটি, কোনোটা লস্কর-ই তৈয়বার, কোনোটা হিজবুল মুজাহিদিনের, কোনোটা জৈশে মোহাম্মদের, এর সঙ্গে সাধারণ পাকিস্তানি জনগণের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা কি দেখলাম যে পাক সরকার সরাসরি এই যে ডেড বডিগুলো, জঙ্গিদের ডেড বডিগুলো, তাদের পাশে দাঁড়িয়ে গেল এবং জাতীয় পতাকায় মুড়ে দিল তাদের ডেড বডি, যেটা পাকিস্তানের জাতীয় পতাকায়। এর কি ইম্প্যাক্ট হতে পারে? দেখুন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতবর্ষ কোথাও আন্তর্জাতিক আইন ভায়োলেট করেনি। এখানেই ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের পার্থক্য যে ওরা পাকিস্তান জঙ্গিদের সাহায্য নিয়ে আমাদের এখানে এসে আমাদের সাধারণ
যারা ঘুরতে বেরিয়েছে সেই পর্যটক সাধারণ নাগরিকদের হত্যা করেছে। আর ভারতবর্ষ রিটালিয়েশন করেছে, এখনো পর্যন্ত কোনো আর্মি যে এস্টাবলিশমেন্ট, মিলিটারি এস্টাবলিশমেন্ট, সেটা কিন্তু ভায়োলেট করেনি। এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী কোনো সিভিলিয়ানকে মারেনি। আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছি এবং এই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার পূর্ণ সার্বভৌম ক্ষমতা আমাদের আছে। উল্টে পাকিস্তান যারা এই জঙ্গি তাদের পাশে দাঁড়িয়ে তাদের শহীদ বানাচ্ছে। 47 সাল থেকে আজ পর্যন্ত আমরা এটাই তো দেখে আসছি এবং পরপর এটাই দেখে আসছি। এতদিন পর্যন্ত মুম্বাই আক্রমণ ছাড়া বাকি জায়গায় ওরা মিলিটারি, আমাদের আর্ম ফোর্সেস, পুলিশ এগুলো আক্রমণ করত। আর এতটাই নিচে নেমেছে আজকে ওরা যে আজকে সাধারণ যারা পর্যটক, যারা ভারতবাসী, তাদের গুলি করে হত্যা করেছে। আর যারা তাদের মেরেছে তাদের তারা শহীদ বানাচ্ছে। তো আন্তর্জাতিক মহল দেখুক যে এই জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কারা। পাকিস্তান প্রশ্রয় দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে দিচ্ছে। আজকে সাধারণ মানুষের প্রতি ভারতবর্ষের কোনো রকম কোনো ক্ষোভ নেই। পাকিস্তানের সাধারণ মানুষকে একজনকে হত্যা করা হয়নি, কিন্তু পাকিস্তান চালাচ্ছে এই আইএসআই, এই মিলিটারি, এই তাদের এই জঙ্গি সংগঠন। তাদের যে আশ্রয় পাকিস্তান দিয়েছে সেইটাকে রিটালিয়েট করেছে ভারতবর্ষ। আমরা চাই পাকিস্তান আমাদের আক্রমণ করুক। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের পর আমরা দেখেছি 5 জন বীর বেঁচে ছিল। আর আজকে যদি যুদ্ধ হয় আমরা সবাই মরতে রাজি, কিন্তু দিনের পর দিন এই পাকিস্তানের ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করা, জঙ্গিদের প্রশ্রয় দেওয়া আর ভারতবর্ষের জাতি হিসেবে তাকে আক্রমণ করা কোনো ভারতবাসী মেনে নেবে না। আজকে সার্বিকভাবে সমস্ত ভারতবাসী এক কাট্টা ভাবে লড়াই করছে এবং এই লড়াই করবে। আমি কর্নেল ভাদুড়ির কাছে আসবো। কর্নেল ভাদুড়ি, আপনি আমাকে একটা জিনিস বলুন। আসছি আপনার কাছে আসছি। এই হামলার এই হামলার বিবরণ দেওয়ার সময় ভারতের তরফে বারবার একটা শব্দের ব্যবহার করা হচ্ছে। আমরা টেকনিক্যাল লোক নই, আপনি এবং কর্নেল শ্রীবাস্তব দুজনেই এখানে টেকনিক্যাল লোক, তার আপনারা বলতে পারবেন। নন এসকেলেটিং, এই এমন হামলার ক্ষেত্রে এই শব্দের গুরুত্বটা ঠিক কি? না দেখুন, নন এসকেলেটরি এই টার্মটা আমরা যখন বালাকোটে স্ট্রাইক করেছিলাম তখনও ব্যবহার করেছিলাম। এটার বেসিক্যালি মানে হচ্ছে যে আমরা পাকিস্তানের কোনো সভারেন অ্যাসেটস বা মিলিটারি অ্যাসেটস বা সিভিলিয়ান অ্যাসেটস ওদেরকে টার্গেট করিনি, ওদেরকে হিট করিনি। আমরা শুধু টেররিস্টদেরকে হিট করেছি, যেটা যাদের পাকিস্তান অফিসিয়ালি ইন্টারন্যাশনাল লেভেলে নন স্টেট অ্যাক্টর্স বলে থাকে। তো যদি যাকে পাকিস্তান নিজেই ইন্টারন্যাশনালি ডিনাই করছে যে এরা আমার স্টেটের লোক না, এরা নন স্টেট অ্যাক্টর্স, আমরা নন স্টেট অ্যাক্টর্সকে মেরেছি, তো সেটা তো উইদিন আমাদের সভরেন রাইট। তো সেইটাতে পাকিস্তানের অবজেক্ট করার কিছু নেই। তো নন এসকেলেটরি মানে হচ্ছে দ্যাট আমি যেহেতু নন স্টেট অ্যাক্টরের অ্যাসেটস বা নন স্টেট অ্যাক্টার্সদেরকে আমি মেরেছি, পাকিস্তানের সভরেন অ্যাসেটসকে আমি টাচ করিনি, সেই জন্য পাকিস্তানের কাছে কোনো রিজন নেই যে এই লো লেভেল কনফ্লিক্টটাকে এসকেলেট করে ফুল স্কেল ওয়ারে নিয়ে যাওয়ার, মানে পাকিস্তানের কাছে কোনো অজুহাত নেই। এই জিনিসটা স্টেটমেন্টটা ইন্টারন্যাশনালি পাবলিশ করে, ইন্টারন্যাশনাল ফোরামে ইন্ডিয়া পরিষ্কারভাবে বলে দিল যে আমরা নন এসকেলেটরি করেছি, আমরা এর উপরে এসকেলেট করতে চাই না, আমরা পাকিস্তানের এর চেয়ে বেশি ক্ষতি করতে চাই না, ডো নট ওয়ান্ট টু গো টু ওয়ার। এখন পাকিস্তান যদি এসকেলেট করতে চায়, পাকিস্তান ইজ ওয়েলকাম টু ডু ইট। সেটা পাকিস্তান তাহলে মানে তার ওকে ভুগতান ভুগতে হবে। ঠিক, হ্যাঁ সুমন। এই বিবৃতিটার মানে হচ্ছে যে আমার গায়ে যে মাছিটা এসে উত্তক্ত করছিল, সেই মাছিটা যখন তোমার গায়ে গিয়ে বসেছে, আমি শুধু মাছিটাকে গুলি করেছি, কিন্তু মাছির পেছনে তোমার হৃদয়টাকে আমি চিন্তাম, সেখানে কিন্তু নিশানা করি। কর্নেল শ্রীবাস্তব, এই হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রথম প্রতিক্রিয়ায় অ্যাক্ট অফ ওয়ার, অর্থাৎ এটাকে যুদ্ধ হিসেবে দেখছে পাকিস্তান। খ্বাজা আসিফ আবার অন্য কথা বলছেন। আমি ধরে নিলাম পাকিস্তান যদি যুদ্ধে যায়
তাহলে সীমান্তের কোন কোন অংশে ভারতকে সতর্ক থাকতে হবে ধরে নিলাম? আমি ভেরি হামলি বলছি, ইউ মিস দ্য বোট। আপনি নতুন ভারতকে চিনতে পাচ্ছেন না। আপনি ইন্টারন্যাশনাল ল কোড করছেন। ফিলসফিতে বলা হয়েছে কারা স্ট্রং কারা উইক। থিওসিডিয়াস বলেছে the strong must act as they and weak must suffer. Who is stronger, who is the weak? Laws, এটা হামুরাবি লব নয়। এখানে যারা স্ট্রং আছে ওরা ওই করবে যা চায়। আপনি বলুন এই ইসরায়েলের হামাসের মধ্যে কোন ইন্টারন্যাশনাল ল আছে? ওরা গাজাকে পুরো আজকে 52,000 বেশি লোককে মেরে দিল। আজ হুতিতে আমেরিকান যে মিসাইল পড়ছে কোন ইন্টারন্যাশনাল আছে? আমরা এখন এই 40 বছরে আমাদের এই মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে আমরা উইক হয়ে গেছি। আমরা স্ট্রং হতে চাই না। আমরা বুঝতে পারছি না এই ভারত যেটা আছে, এই স্ট্রং ভারত আছে, এই ঢুকে মারেগা, দিল ভাগেগা মর। আরম্ভ হ্যাঁ প্রচন্ড। দাঁড়ান 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 দাঁড়ান, আমরা তো এত শুধু আপনাকে একটাই কথা বললাম এখন, রাইট? আমরা নতুন ভারতকে যদি আমরা চিনি, ওর মধ্যে কোনো ইন্টারন্যাশনাল ল নেই। ওর মধ্যে রাশিয়ান ইউক্রেন কি করে নিলেন, এই ইউএন এর লোক কি করে নিল, রাইট? আমাদেরকে বুঝতে হবে আমাদের স্ট্রেংথ কোথায় আছে। আর আমাদের স্ট্রেংথ আছে এই নতুন ভারত, এই 5 ট্রিলিয়ন ইকোনমি ভারত। আজকে যে গতকাল যেটা করলো ওইটা স্ট্রেংথ আছে। চেঞ্জ এর মাইন্ডসেট। Don't teach our children and their children কি যখন ওরা পেহেলগামে যাবে ওদের, আমাদের বউ আমাদের বাচ্চাগুলো একটা মরে আসবে, ওদের সিঁদুরগুলো মুছে আসবে। ওই ভারতের আমরা নয়। আমরা ওই ভারতে আছি এক মারেগা লেখ লাখ মারেগা হাম। এই পাকিস্তান 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 এটা কোনোদিন আমাদের জন্য ফ্যাক্টর নেই। কোনোদিন 140 কোটি মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা ছাড়ছি না ছাড়ছি না ছাড়ছি না। মাইন্ডসেট চেঞ্জ করুন প্লিজ। সুমন, শেক্সপিয়ার বলেছিলেন নামে কি বা আসে যায়, কিন্তু নামে অনেক কিছুই আসে যায়। এই অপারেশনের নাম সিঁদুর, এই যেন না বলে অনেক কিছুই বলা হয়ে গেল। দেখ, মানে এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। পেহেলগাঁওতে যখন মারা হয়েছিল, বেছে বেছে হিন্দু পুরুষদের মারা হয়েছিল এবং মহিলাদের বলা হয়েছিল যে ফিরে গিয়ে বলো যে তোমাদের কিভাবে আমরা শিক্ষা দিই বা অত্যাচার করি। তো এই যে সিঁদুর, হিন্দু পুরুষদের মারা গেলে হিন্দু মহিলারা তাদের সিঁদুর হারান, হয়তো ফেমিনিস্ট অ্যাঙ্গেলে বা অন্য অনেক অ্যাঙ্গেলে এটাকে সমালোচনা করা হতে পারে, কিন্তু এটার মধ্যে তো একটা তীব্রতা আছে, যে তীব্রতা পাকিস্তানকে আজকে বিব্রত করেছে। এবং সেই বিব্রতটাকে আরও এক্সটেন্ড করবার জন্যই তো ভারতীয় সেনাবাহিনী এপাশে কর্নেল সোফিয়া কুরেশি, ওপাশে উইং কমান্ডার ভূমিকা সিংকে দিয়ে প্রেস কনফারেন্স করেছে। দেখ, পলিটিক্স বা ইন্টারন্যাশনাল পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন অ্যান্ড অপটিক্স। সেই অপটিক্সে তো ভারতবর্ষ, আমি প্রথমে ভারতবর্ষ দুটো জিনিস দেখিয়েছে, যে তোমরা যদি আমাদের মহিলাদেরকে এইটা বলতে চাও যে তোমাদের সিঁথির সিঁদুর দিলাম মুছে, তাহলে আমরা সেই সিঁদুরের বদলা কীভাবে নিতে হয় সেটা দুজন মহিলাকে দিয়েই বলাবো, 1 নম্বর 1। এবং সেই মহিলাদের মধ্যে কোথাও রাম এবং রহিমের তফাৎ নেই। সেই জন্যই কর্নেল সোফিয়া কুরেশি, নিশ্চয়ই ভারতীয় সেনাবাহিনীতে অন্য অনেক অফিসার ছিল। ফলে ইটস এ ভেরি স্ট্রং মেসেজ। আমি শ্রীবাস্তবজির সাথে একটা বক্তব্যে একমত, এই যে আমেরিকা বা ইউরোপ যখন আমাদের জ্ঞান দেয় যে আমরা অমুক করা উচিত অমুক করা উচিত, আমেরিকা ইসরায়েলের ক্ষেত্রে কেন করেনি, ইসরায়েলের ক্ষেত্রে কেন আটকায়নি? ফলে আমরা করলে খারাপ আর তুমি করলে সব ঠিক। তুমি যখন অন্য দেশে গিয়ে তোমার রাজনৈতিক শত্রুকে খুন করো তখন সব ভালো, আর আমি একটা পান্নুন বা কানাডায় একটা খালিস্তানিকে টার্গেট করলেই তুমি আমাকে মানবাধিকার ইত্যাদি জ্ঞান দাও। দেখ, আমেরিকার ক্ষেত্রে মানবাধিকার হচ্ছে নিজের ক্ষেত্রে সব ঠিক আর অন্যের ক্ষেত্রে সব ভুল। তো এই আমেরিকার কিন্তু যখন পাকিস্তানের সঙ্গে 1971-এ যুদ্ধ হয়েছিল তখন নৌবহর পাঠিয়েছিল, বা পাকিস্তানি সেনারা পূর্ব পাকিস্তানের মুসলিম মহিলাদের ধর্ষণ করছিল, তখন কোনো মানবাধিকার মনে পায়নি। আমি শ্রীবাস্তবজির সাথে একটা জিনিস অ্যাড করবো, আমরা যখন বারবার চায়নার কথা আলোচনা করছি আমাদের একটা থিওরিটিক্যালি জিনিস বুঝতে হবে। যদি পাকিস্তান কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি করে, মানে কাশ্মীরকে সেরকম কিছু করবার চেষ্টা করে, কাশ্মীরের ঠিক ওপরে হচ্ছে উইঘুর। ফলে একটা জায়গায় তুমি যদি মিলিট্যান্ট ইসলামকে মদত দাও, তাহলে চীনের পক্ষে উইঘুরে সেই মুসলমানদেরকে কন্ট্রোল করা বা ইসলামিক মিলিটেন্সিকে কন্ট্রোল করা প্রবলেম হয়ে যায়, যেটা চায়না অ্যাফোর্ড করতে পারে। আরেকটা আমরা প্রায়শই ভুল করি, শ্রীবাস্তবজি অনেকটা বলেছেন, ইন্ডিয়ান এয়ারফোর্সের পাওয়ার চায়নার চাইতে খুব কম না, বরং বেশি।
গালওয়ানের সময়, যার জন্য চায়না ওপেন কনফ্রন্টেশনে যায়নি, হাতাহাতি যুদ্ধ হচ্ছে, ওদের কাছে প্রচুর সেনা আছে, পাঠিয়ে দিল। কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স হায়ার অল্টিটিউডে, মানে কাশ্মীরে যুদ্ধ হলে তো সব হায়ার অল্টিটিউডে হবে, হায়ার অল্টিটিউডে আমাদের রাফায়েল বা সুখোই যত উঠতে পারে, চায়নার কাছে যে প্লেনগুলো আছে সেগুলো সব চায়না মেড, সেগুলো সব চায়না মেড। মানে আমাদের সুখোই বা রাফাল আছে, বা আমাদের কাছে যে অস্ত্র আছে সেগুলো ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম হয়তো আছে, আমি যতদূর জানি, আমরা অতটা পণ্ডিত নই, কিন্তু আমাদের কাছে ফ্রান্সের রাফাল রয়েছে, আমাদের কাছে ইসরায়েলের অস্ত্র রয়েছে, আমেরিকান কিছু অস্ত্র আছে, রাশিয়ার অস্ত্র রয়েছে, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো হয়তো চায়না মেডে, চায়নার নিজেদের অস্ত্র রয়েছে। আর চায়নার কাছে নিজের অস্ত্র, যা চায়না যদি বেশি, আবার আমি বলছি, ওই যে উপরের অংশটা তো খুব ক্রিটিক্যাল। চায়না যদি মানে ওখানে বেশি বাড়াবাড়ি করে, মধ্য এশিয়ার যে রাজনীতি, যেখানে উজবেকিস্তান আছে, তাজিকিস্তান আছে, কিরগিজস্তান আছে, তারা কিন্তু মুসলিম রাষ্ট্র হলেও আমাদের পুরনো বন্ধু, ফলে তারা চট করে চায়নাকে তখন ছেড়ে দেবে না। আমি বুঝতে পারবো, একমত সুমনের সাথে। অনেকটা চায়না যেটা করতে পারে, চায়না ভারতবর্ষকে অনেকদিন ধরে এনসার্কেল করার একটা চেষ্টা করছে, সেই চেষ্টাটা চালিয়ে যাবে। কিন্তু চায়নারও অনেক উইক জায়গা আছে। সুমন যথার্থভাবে বলেছেন, উইঘুরদের সেটা একটা উইক পয়েন্ট। চায়নার উইক জায়গা হচ্ছে তাইওয়ান, ওদিকে জাপান, এদের সাথে কিন্তু জাপানের সাথে কিন্তু আমাদের খুব ভালো বারবার বলেছি যে কোয়াডের যে ভারত ছাড়া যে 3টে দেশ, তাদের সমর্থন আমরা পাবো, ব্রিক্সের চায়না ছাড়া যে দেশগুলো আছে তাদের সমর্থন আমরা পাবো। ফলে চায়নার কিন্তু অনেক উইক জায়গা আছে, এবং চায়নার যে পলিটিক্যাল সিস্টেম এবং চায়নার যে ইকোনমিক সিস্টেম, এই দুটোর মধ্যে কিন্তু সামঞ্জস্য রক্ষাটা এখন খুব কষ্টের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ইমন কি বলছেন? আমি একটা জায়গায় একই মত, যে দীর্ঘদিন ধরে 1948 থেকে আজকে 2025 সাল ইউনাইটেড নেশনসে বারবার রেফার ব্যাক করেও কোনো কার্যকলাপ কিছু হয়নি। যেখানে ইউনাইটেড নেশনস আফ্রিকাকে, বিস্তীর্ণ আফ্রিকাকে ডিফিউজ করেছে, যেখানে ইউনাইটেড নেশনস আজকে পর্যন্ত প্যালেস্টাইন একটা দেশ উবেই গেল, ইসরায়েলকে কোনো রকম ভাবে আটকাতে পারলো না। আজকে ইউক্রেনের মাটিতে যে যুদ্ধ এবং সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে, ভারতবর্ষ আত্মরক্ষা করার সময় এত আন্তর্জাতিক দুনিয়া আর মহলের কথা শোনার সময় আমাদের আর নেই। আমরা দীর্ঘদিন ধরে শুনেছি। আর চায়নার তার যে আনএমপ্লয়েবিলিটি, এটা অ্যাফোর্ড করতে পারবে না, তাই ভারতের বাজার তাদের দরকার, বিস্তীর্ণ দক্ষিণ পূর্ব এশিয়ার বাজার তাদের দরকার, ইন্ডিয়ান ওশানের অ্যাক্সেস তাদের দরকার। সুতরাং চায়না এই ভুল জীবনে করবে না অল আউট ওয়ারে জড়িয়ে পড়ে। আর পাকিস্তান এটা 65-ও বুঝে গেছে, 71-এও যেমন দুটুকরো হয়েছিল। এবার যদি পাকিস্তান আমাদের সঙ্গে লড়াই করে, ওই পিওকেটা ভারতবর্ষে পুরোপুরি নিয়ে নেবে। সুতরাং আর আমার মনে হয় না যে আমাদের হাতে আর কোনো সময় আছে। দীর্ঘদিন ধরে 75 বছরের ওপরে একটা দেশ খালি সন্ত্রাসবাদী মদতদের আর পুষ্ট করবে। মাকড়সার জালের মতো পাকিস্তান এই সন্ত্রাসবাদীদের ছড়িয়ে রেখেছে। আজকে সময়, এবং এটাই আমাদের কাছে সবচেয়ে উপযুক্ত সময়, এখানে যে যদি লড়াই করতে হয় লড়াই হবে, যুদ্ধ করলে যুদ্ধ হবে, আর যদি অল আউট ওয়ার করতে হয় সেটাও হবে। আজকে মানসিকভাবে শুধুমাত্র সেনাবাহিনী নয়, যারা আমাদের জন্য লড়াই করেছেন তাদের আমরা কুর্নিশ জানাই। আজকে 140 কোটি ভারতবাসী কিন্তু এক কাট্টা 26 জন নিরীহ ভারতবাসীকে হত্যা করা হয়েছে। আজকে আমরা এক কাট্টা এর প্রতিশোধ এবং জবাব যে কোনো মূল্যে আজও আমরা চাই। আমি একটা ছোট্ট প্রশ্ন করব, দিয়ে আপনাকে আমি ছেড়ে দেবো কর্নেল শ্রীবাস্তব। আমি এই প্রশ্নটা পরবর্তীকালে কর্নেল ভাদুড়ির কাছেও যাব। সেটা হচ্ছে, অপারেশন সিঁদুরে মূলত 3 ধরনের অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে হ্যামার বম, একটা হচ্ছে স্কাল্প মিসাইল, একটা হচ্ছে লয়টারিং মিউনিশন। এইগুলো সম্বন্ধে যদি বলে। দেখুন, এটা ক্লাসিফাইড ডোমেনে আছে, এটা হাইলি ক্লাসিফাইড ডোমেন। ওর স্পেসিফিকেশন বিষয়ে আমার থেকে না জিজ্ঞেস করলেই ভালো। আমি তো বলতে পারবো না, আমি সত্যিকার এটা বলছি। কিন্তু আমি আজকে বলে দিচ্ছি, আজকে যে সকালবেলা যেটা অপারেশন হয়েছে, এটা আমরা 2001-এ এই জৈশে মোহাম্মদ যেটা আমরা পার্লামেন্টে অ্যাটাক করেছিল, ওদেরকে আমরা আজকে দিলাম, আমরা শ্রদ্ধাঞ্জলি দিলাম আজকে সম্পূর্ণভাবে।
আমাদের 2008 সালে মুম্বাইতে যেটা হয়েছিল, লস্কর তয়বা করেছিল, আজকে ওদেরকে আমরা সম্বোধনা জানালাম। আর এই যে পাহালগামে হয়েছিল, যার মধ্যে লস্কর তয়বাও ছিল, তার মধ্যে হিজবুল মুজাহিদিন ছাড়া হয়নি, তাহলে ওদেরকেও মেরে আমরা একটা আমরা আজকে শ্রদ্ধা জানালাম। আমরা এই যে সিলেকশন অফ টার্গেট যেটা আছে, অদ্ভুত, অতুলনীয়, অপূর্ব। এটা ওরা জেনে বুঝে 3টে জেলা অ্যাক্টিভ গ্রুপ যারা ছিল কাশ্মীরে, ওদেরকে বেছে বেছে মেরেছে। দিস ইজ দ্য বিগ থিং। হাউ দে হ্যাভ কিল্ড, হোয়াট ইজ দ্য লয়টারিং, ওয়েদার উই হ্যাভ গট এ সিস্টেম টু লুক, ওয়েদার আমাদের একটা সিস্টেম ডেসিগনেট করবে, অন্য জিনিস একটা গ্লাইড করবে, এটা আমার থেকে জিজ্ঞেস করবেন না, অন্য লোক থেকে জিজ্ঞেস করবেন, আমি বলতে পারবো না। আপনি বুঝে গেছি লয়টারিংটা কি, মোটামুটি আমিও বুঝে গেছি, কিছুটা বুঝেছি, আমাদের জনগণ যারা দেখছেন তারা বুঝেন। কর্নেল ভাদুড়ি, আপনি আমাকে একটু একটা জিনিস বলুন, যে মিসাইল অ্যাটাক হলো, আমরা দেখলাম আগুনের গোলা পড়লো, শুনতে পাচ্ছি 10-15 জন, 20 জন, 25 জন, কেউ বলছেন 60 জন লোক মারা গেছে। আমি ধরে নিলাম তারা জঙ্গি। এটাই কি শেষ, নাকি একটা প্রশ্ন উঠছে, একটা দাবি উঠছে যে পিওকে নিয়ে নাও, এই হচ্ছে সুবর্ণ সুযোগ পিওকে নিয়ে নেওয়ার? কি হতে পারে? দেখুন, আপনি দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যুস তুললেন। একটা হচ্ছে এটাতে কি সন্ত্রাস শেষ, টেরোরিজম কি শেষ? আমার হিসেবে মিলিটারি অ্যাকশন, এই লিমিটেড মিলিটারি অ্যাকশন করে 5টা মানে ঘাঁটি বলুন বা ওদের ট্রেনিং ক্যাম্পস বলুন বা যাই বলুন, ওইগুলোকে ডিস্ট্রয় করে টেরোরিজম কি শেষ হবে? না। কেন হবে না? দুটো কারণ। একটা, পাকিস্তান অলরেডি এই জামাত-উদ-দাওয়া, লস্কর-এ তৈয়বা, হিজবুল মুজাহিদিন এটসেট্রা, এদের যে কমান্ড স্ট্রাকচার, যে লিডার্স, মেন প্লেয়ার্স, ওদেরকে পাকিস্তান আর্মি অলরেডি সরিয়ে নিয়ে গিয়ে সেফ এরিয়া নিয়ে এক্স্যাক্টলি। তো এখন যারা আহত বা নিহত হয়েছে, ওরা চুনোপুটি লেভেলের লোকেরা আহত নিহত হয়েছে। তো তো টেরোরিজমের যে সাপের যে মাথাটা, ওটা তো বেঁচেই আছে, ওটার মধ্যে ওটার দাঁতে তো বিষ থাকবেই। ওইটাকে যতক্ষণ না ডিস্ট্রয় করা যায়, ততক্ষণ এই সন্ত্রাসের ব্যাপারটা শেষ হবে না। কি হবে? এই হয় কিছুদিন পরে এই যে লোকেশনগুলো যেগুলো আমরা ধ্বংস করেছি, এইগুলো ওই অর্গানাইজেশন আর পাকিস্তান ISI মিলে রিবিল্ড করে দেবে, বা যেহেতু আমরা অলরেডি প্রিসিশন টার্গেট করেছি, পাকিস্তান ওই লোকেশনগুলোকে আবার রিবিল্ড করবে না, অন্য জায়গায় সরিয়ে দেবে। তো দ্য সাইকেল উইল কিপ গোয়িং অন। কারণ আমরা যে সাপের মাথাটা, ওটা কুচলে দিচ্ছি না। We are not destroying the command structure and the higher command structure, মানে পাকিস্তান ISI and military command structure কে আমরা ডিস্ট্রয় করছি না। তাতে পাকিস্তানের will to fight বা will to support terrorism, ওইটা শেষ হচ্ছে না। তো এটা হলো একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট, আপনি বলছেন যে এইটাই মৌকা পিওকে ক্যাপচার করে নাও। দেখুন, ব্যাপারটা শুনতে খুব রোমান্টিক লাগে, বাট পিওকে হচ্ছে 87,000 স্কোয়ার কিলোমিটার, 87,000 স্কোয়ার কিলোমিটার অফ মাউন্টেনাস টেরেন। মাউন্টেনাস টেরেন মানে 10,000, between 10,000 15,000 altitude mountain, narrow river valleys, limited space for deployment of troops. যারা অলরেডি মাউন্টেন্সে ডিফেন্ডার্স বসে আছে ইন বাঙ্কার্স অ্যান্ড বিল্ট আপ ডিফেন্সেস, ওরা অ্যাট অ্যান অ্যাডভান্টেজ। আমাদের আর্মিতে বলে যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট হচ্ছে 3:1। যদি একটা এনিমি সোলজার হয়, তাহলে ওকে কাউন্টার করবার জন্য আমাকে 3টে এনিমি, আমার নিজের সোলজার ডিপ্লয় করতে হবে, তাহলেই গিয়ে আমি ওকে এলিমিনেট করতে পারবো। এটা হচ্ছে ইন প্লেনস, সপাট জমি, অনেক কিলোমিটার, 5 কিলোমিটার 10 কিলোমিটার অবধি সোজা দেখতে পাওয়া যাচ্ছে। মাউন্টেন্সে সেরকম না। মাউন্টেন্স গবল আপ ট্রুপস। মাউন্টেন্সে 1:20, 1:30 লেভেল অফ ডিপ্লয়মেন্ট করলেও কখনো কখনো এনাফ হয় না।
এটা আমরা অলরেডি কার্গিলে দেখে নিয়েছি। এখন 87,000 কিলোমিটার আমি এজিউম করলাম somehow by a military miracle আমরা ওই 87,000 স্কোয়ার কিলোমিটার টেরিটরি ক্যাপচার করে নিলাম, কিন্তু ওইটার মধ্যে 7 মিলিয়ন 70 লাখ যে পপুলেশন, ওটা কি 100% ফ্রেন্ডলি পপুলেশন? তা তো নয়। ওই 70 লাখ পপুলেশন কি অটোমেটিক্যালি আমাদেরকে গলা জড়িয়ে ধরে আমাদেরকে আসুন আপনারা আমাদের ভাই, আমরা এক দেশের লোক, অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করে নেবে না? কারণ মনে রাখতে হবে 1947-এর পিরিয়ডে গিলগিট বালতিস্তান রেবেল করে মহারাজা কাশ্মীরের আগেনস্টে রেবেল করে মহারাজা কাশ্মীরের থেকে ব্রেকঅ্যাওয়ে করে গেছিল। মহারাজা কাশ্মীরের নিজের কাশ্মীর জেএনকে রিয়াসত কাশ্মীরের জেএনকে ফোর্সেস ওদেরকে দমন করতে পারেনি, ওরা ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে পরে পাকিস্তানের সঙ্গে জয়েন করে গেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে ওদের ওই হিস্ট্রি, ওরা কি এত বছরে চেঞ্জ হয়েছে? হ্যাঁ হয়তো আমরা শুনি যে যেটা মুজাফরাবাদ, কোটলি আর এই এরিয়াটা যেটা পিওকে আর গিলগিট বালতিস্তান হুনজা যেটা নর্দার্ন এরিয়া, এখানকার অনেকটা পপুলেশন ডিসগ্রান্টেড, মানে পাকিস্তানের যেটা মানে দমন আর পাকিস্তানের যে হেজেমনি সেটার সাথে ডিসগ্রান্টেড। আমি আলোচনায় আসবো, সেটা কতটা পপুলেশন আমি আলোচনায় আসবো। কর্নেল ভাদুড়ি সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, সঙ্গে থাকুন প্লিজ। ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে রয়েছেন ইমন কল্যাণ লাহিড়ী, রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ী, রয়েছেন সুমন ভট্টাচার্য, রয়েছেন অনিক চট্টোপাধ্যায়। আমি ইমনের কাছে যাব। ইমন, আমরা দেশের এবং বৈদেশিক বিভিন্ন দেশ নিয়ে আলোচনা করলাম যে কি করতে পারে ইসলামিক কান্ট্রিগুলো, কি করতে পারে চীন, কি হতে পারে বাংলাদেশের রোল, কোথায় কি হতে পারে সেটা আমরা আলোচনা করলাম। একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে পাকিস্তানের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অর্থনীতি অত্যন্ত খারাপ অবস্থা। পুরো দেশটা চলছে IMF-এর লোনের টাকায়, ধারের টাকায়, আর্থিক দিক থেকে প্রায় দেউলিয়া হয়ে গেছে। আটার দাম 1000 টাকা কেজি, এদিকে গ্যাসের দাম প্রায় 1500 টাকা সিলিন্ডার, হ্যাঁ 3000 টাকা সিলিন্ডার। সুতরাং আর্থিক অবস্থা পাকিস্তানের অত্যন্ত খারাপ, এটা একটা বড় জায়গা। পাশাপাশি এই ধরনের ফুল ফ্লেজেড একটা যুদ্ধে যেতে গেলে যে ধরনের ফরেন পলিসি থাকা দরকার, যেমন পাকিস্তান আর্মি ব্যবসা করে, পৃথিবীর মধ্যে হয়তো একমাত্র আর্মি বা আর একটা দুটো আছে যারা ব্যবসার একদম বিজনেস করে। পাকিস্তানি আর্মির ক্ষেত্রে তাদের মনোবল, তারপরে ISI-এর ভূমিকা, সেখানে কন্ট্রোল ISI রয়েছে, আর্মির কন্ট্রোল রয়েছে, দেশের একটা সরকার, সেই সরকারের আদৌ কোনো রোল আছে বলে কি মনে হয়? তার কারণ আমরা দেখছি ইমরান খান দীর্ঘদিন ধরে জেলে, একটা শরীফের সরকার চলছে, অথচ সেটা নড়বড়ের সরকার, তার কোনো সেই অর্থে সে নেই বলতে গেলে চলে। পাকিস্তানটা চালাচ্ছে কে? পাকিস্তানটা চালাচ্ছে ISI জঙ্গি সংগঠন এবং পাকিস্তানের যে মিলিটারি ফোর্স তারা। তো পাকিস্তান যে কারা চালাচ্ছে আমরা তো এতদিনে বুঝেই গেছি। আজকে যে দেশ আন্তর্জাতিক মহলে জঙ্গিদের পাশে এসে দাঁড়ায় আর সমর্থন করে, তারা সারেন্ডার করুক না ভারতের কাছে। ভারত তো বৃহত্তম গণতান্ত্রিক দেশ, ভারতকে বলুক যে জঙ্গিদের মোকাবিলা করতে আপনার পাশে দাঁড়ান, একবারও তো বলছে না। তারা উল্টে তাদের সম্মান দিচ্ছে। তো এই রাষ্ট্রের পতন তো হবেই, এই রাষ্ট্রের পতন তাদের দেখতেই হবে। একটা ফেল নেশন খালি যুদ্ধ করে, আর এই যুদ্ধবাজ রাষ্ট্র যারা জঙ্গিদের সমর্থন করে, আজকে আধুনিক গণতন্ত্রের দুনিয়ায় এই ধরনের রাষ্ট্রের, মধ্যযুগীয় রাষ্ট্রের কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না।
এবং দীর্ঘদিন ধরে, আজকে তো বলে লাভ নেই, এখনো সময় ছিল, 15 দিন তারা সময় পেয়েছে। একবারও কন্ডেম করেছে, একবারও বলেছে আমরা ক্ষমা প্রার্থী, একবারও বলেছে আমরা ভারতের সাহায্য চাই। আজকে সাধারণ মানুষ পাকিস্তানে খেতে পাচ্ছে না, ভারতের সাহায্য চাই, এদের নির্মূল করুক এবং এদের সরিয়ে দিন, একবারও পাকিস্তান বলেনি। উল্টে যুদ্ধের হুমকি দিয়েছে আমাদের, আর মাঝখানে উস্কানি দিচ্ছে বাংলাদেশকে, যাদেরও খাবারের অবস্থা এই জায়গায় তলানিতে এসে ঠেকেছে, একটা অবৈধ সরকার চালাচ্ছে। এই দুই পাকিস্তান যদি আজকে মিলতে পারে, অর্থাৎ অতীতের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মিলন ঘটায় আরো ভয়াবহ অবস্থা হবে। তো আজকে এই ফরেন পলিসি তাদের, ওদিকে ইউনুস আর এদিকে চলছে জঙ্গিবাজ পাকিস্তান। তো এই দুটো সরকারের মাঝামাঝি অবস্থান পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এখনো ভারতবর্ষ কিন্তু রিটেলিয়েশন করেনি, এটা বারবার করে বলতে হবে। আমরা জঙ্গি মোকাবিলা করেছি, আমরা একজনও সাধারণ নাগরিককে মারা হয়নি ভারতবর্ষের পক্ষ থেকে। পাকিস্তানের মাটিতে কোন রকম মিলিটারি যে এস্টাবলিশমেন্ট সেটা ভারতবর্ষ করেনি। ক্ষমা চাক, ক্ষমা তো এখনো চাবার সময় আছে, একসঙ্গে বলুক যে জঙ্গি সংগঠন, জঙ্গিদের আমরা নির্মূল করি। আজকে পাকিস্তানের মাটিতে হয়েছে, কালকে বাংলাদেশের মাটিতে করতে ভারতবর্ষ বাধ্য হবে। এই জঙ্গি নিধন না করলে আর্থিকভাবে দক্ষিণ এশিয়া ডুবে যাবে। কারণ একদিকে গোল্ডেন ক্রিসেন্ট, একদিকে গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেল, মাঝখানে কম্প্যাক্ট রিভলিউশনারি জোন, এই তিনটে অবৈধ জায়গাকে যদি আমরা সংস্কার মুক্ত, জঙ্গি মুক্ত না করতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম বাঁচবে না। এখন সময় সরাসরি লড়াইয়ের, সরাসরি কথা বলার এবং সোজাসুজি পাকিস্তানকে বার্তা দেবার যে আমাদের ভূখণ্ড, আমাদের সার্বভৌমত্ব যেন আর আঘাত তারা না করে। সুমন, পাকিস্তানের ওপর তো একটা পলিটিক্যাল প্রেশার থাকবেই, কোনো সন্দেহ নেই। তার কারণ আমাদের দেশের সরকারের উপর একটা জনগণের প্রেশার ছিল, 140 কোটি মানুষের প্রেশার ছিল, যেটা আমরা এর আগের আলোচনাগুলো করছিলাম যে হিউজ প্রেশার রয়েছে, কিছু করতে হবে, কিছু করতে হবে, কিছু করতে হবে, কবে কবে কবে, এটাই ছিল একটা মেসেজ। এই প্রেশারটা কিন্তু পাকিস্তানের উপরও আছে যে একটা দেশ, পার্শ্ববর্তী দেশ, শত্রু দেশ তোমার দেশে মিসাইল অ্যাটাক করে গেল এভাবে, তোমার হ্যাঁ মেনে নিলাম আমি হয়তো বাড়ি ভেঙেছে বা লস্কর জঙ্গি ঘাঁটি ভেঙেছে, কিন্তু তোমার দেশে অ্যাটাক করলো, কি করতে পারে পাকিস্তান সরকার? দেখ, পাকিস্তান তার নিজের জনগণের মনোবল ধরে রাখার জন্য আমার ধারণা যেটা আজকেও হচ্ছে যে আমাদের সঙ্গে যে বিস্তৃত লাইন অফ কন্ট্রোল, সেখানে শেলিং বা ফায়ারিং বাড়াবে, তাতে আমাদের নিরীহ গ্রামবাসীরা মারা যাবে এবং এ ধরনের কিছু প্রক্সি ওয়ার আরও করতে পারে। কিন্তু পাকিস্তান সরাসরি ভারতের এয়ার স্পেসে ঢোকা বা ভারতের ভূখণ্ড অতিক্রম করার মতো ঝুঁকি নেবে আমার মনে হয় না এটা করবে। কারণ পাকিস্তানের না আছে সেই আর্থিক বল, না আছে সে তার পেছনে পলিটিক্যাল উইল। আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা স্বীকার করি না করি, পাকিস্তানের সবচেয়ে পপুলার পলিটিক্যাল লিডারকে আর্মি জেলে ভরে রেখেছে এবং ভারতবর্ষে যদি কংগ্রেস বিজেপির একসঙ্গে সরকার হয়, সেরকমভাবে শাহবাজ শরীফ এবং আসিফ জেরদারিকে দিয়ে একসঙ্গে সরকার চালাচ্ছে, যারা দুজনে পলিটিক্যাল অপোনেন্ট হিসেবে চিহ্নিত। ফলে পাকিস্তান পলিটিক্যালি খুব স্ট্রং নয়। আর আমি আরেকটা জিনিস মনে করাবো, যেহেতু আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আলোচনা করছি, চীনের সঙ্গে বেশি গেলে কি হয়, মালদ্বীপের প্রেসিডেন্টকে মুইজ্জুকে গত পরশুদিন 15 ঘন্টা প্রেস কনফারেন্স করতে হয়েছে। গোটা বিশ্বে অত লম্বা প্রেস কনফারেন্স কেউ কোনোদিন ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে। অনেকবাবু আপনি বলুন যে এটা তো গেল সেনাবাহিনী, আইএসআই, পলিটিক্যাল লোকেদের ব্যাপার। পাকিস্তানের সাধারণ জনগণ, তারা তো যুদ্ধ চায় না, তারা তো আর্থিক দিক দিয়ে খুব খারাপ অবস্থা, তারা ধারের টাকায় দেশ চলছে। একদম একদম পাকিস্তানের সাধারণ জনগণ, পাকিস্তানের এমন অবস্থা যে ভারত থেকে আনাজপাতি যদি না যায়, ওষুধ যদি না যায়, পাকিস্তানের জনগণের দৈনন্দিন জীবন ভীষণভাবে ব্যাহত হবে। না, ভারত থেকে পাকিস্তানে ইদানিং সবচেয়ে যেটা রপ্তানি হয় সেটা হলো ওষুধ, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, শুধু ওষুধ নয়, ইঞ্জেকশন এবং অন্যান্য ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। সেটা যদি না যায়, পাকিস্তানের জনজীবন বিপর্যস্ত হয়ে যেতে পারে। একদম। আমি আসছি কর্নেল ভাদুরীর কাছে। কর্নেল ভাদুরী, ছোট করে আমাকে বলুন যে পাকিস্তান এর পরেও ধরে নিলাম অ্যাটাকে গেল, ভারতের মিসাইল ডিটেক্ট করার মতো সিস্টেম পাকিস্তানের নেই, কিন্তু পাকিস্তান যদি মিসাইল ছোড়ে, ভারতের সেই সিস্টেম কি আছে, এয়ার ডিফেন্স সিস্টেম? 2, যে আমাদের যে বায়ুসেনা, যে এয়ার পাওয়ার, সেই পাওয়ারটা পাকিস্তানের থেকে অনেক বেশি। যে পাকিস্তানের যদি অ্যাটাক হয়, কোন কোন এলাকা আমাদের নজর দেওয়া উচিত?
দেখুন, কোন কোন এলাকায় নজর দেওয়া উচিত ডিপেন্ড করবে কি আমি যেটা আগে বুঝিয়েছিলাম, কি ধরনের এসকেলেশন হয় সেই ম্যাট্রিক্সের হিসেবে রিবাটাল অ্যাকশন যেটা হবে সেই বেসিসে হবে। এখন যদি পাকিস্তান ওই 2019-এর মতন শুধু এয়ার পাওয়ার ইউজ করে শুধু ওই লাইন অফ কন্ট্রোলের আশেপাশে কয়েকটা টার্গেটকে হিট করে, তো তাহলে অন্য ডাইনামিক্স হবে। আর যদি ফুল স্কেল ওয়ারে যায় তাহলে অন্য ডাইনামিক্স। পাকিস্তানের এয়ারফোর্সের কি সেই ক্ষমতা আছে দিল্লি, মুম্বাই বা কলকাতায় এসে বোমা বর্ষণ করে ফিরে যেতে পারে? না, 1971-এ যা ছিল তার চেয়ে মানে ওই ক্ষমতাটা নেই। আমাদের ক্ষমতাটাও বেড়ে গেছে, ডিটেকশন আর এয়ার ডিফেন্স ক্ষমতাটাও আমাদের অনেক বেশি পোক্তা হয়ে গেছে। তো ওই তখনকার দিনে মানে 71 ওয়ারে আমার বাবা এফোর্সে ছিলেন, ওখানে আগ্রাতে আমরা ছিলাম। 71 ওয়ারে আগ্রাতে পাকিস্তানি বম্বাররা এসে বম্ব করে গেছিল আগ্রা এয়ারফিল্ড, আমার পরিষ্কার মনে আছে। তো ওই জিনিসটা হবে না, ওই সিনারিওটা আবার রিপিট হবে না। কিন্তু অমৃতসর বা গুরদাসপুর বা এই ইত্যাদি যেগুলো ইমিডিয়েটলি বর্ডারের কাছে টাউনগুলো, সেইগুলো টার্গেট করতেই পারে। একদম একদম। যদি এসকেলেট করে ইনটু ফুল স্কেল ওয়ার, ঠিক সেটা কি সাস্টেইন করতে পারবে? ঠিক ঠিক। একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে পাকিস্তান যদি এখন প্রশ্নটা সাস্টেইন করতে পারবে কি যদি আক্রমণে যায়, তাও পাকিস্তান দিল্লি, বম্বে বা কলকাতায় এসে পাকিস্তানি ফাইটার জেট বোমা ফেলে নির্বিঘ্নে ফিরে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক অনেক উন্নত এবং মিসাইল অ্যাটাকও পাকিস্তান করে। কর্নেল ভাদুরীর কথা অনুযায়ী যে খুব বেশি হলে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান ক্ষয়ক্ষতি করতে পারে, সেলিং করতে পারে, স্নাইপার রাইফেলের ইউজ করতে পারে, কিন্তু এই ধরনের বড় যুদ্ধে যাওয়ার ক্ষমতা পাকিস্তান আর্থিক দিক থেকে সেরকম নয়। কিন্তু কোনো একটা প্রত্যাঘাত তো পাকিস্তান করবে, এর একটা আশঙ্কা আমাদের রয়েছে। সব থেকে বড় ফ্যাক্টর পাকিস্তানের দিক থেকে কি করবে মৌলানা মাসুদ আজাহার, জয়েশ প্রধান এবং লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সঈদ, এরা কিন্তু পাকিস্তান আর্মির থেকেও ভয়ানক। এই যে যারা রয়েছে এই সন্ত্রাসবাদী নেতা, এরা কি করবে, এদের ভূমিকা কি হবে, সেদিকে কিন্তু আমাদের নজর রাখতেই হবে। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে থাকার জন্য। নমস্কার, ভালো থাকবেন।